হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন আড্ডা। এতদিন আমরা সব একটা ঘরে বসে আড্ডাটা মারতাম, দূরে চলে গেছি তো কি হয়েছে, অনলাইনে এবার থেকে আড্ডা মারা যাবে। ওয়েলকাম প্রেমাশিস দা এবং অরুণাবদা। থ্যাংক ইউ হ্যালো 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 নমস্কার। কেমন আছো বলো দুজনে? দুর্দান্ত। বলো। আমিও ভালোই আছি, ঠিকঠাক। অরুণাবদার তো ভালো থাকার কারণ আছে। হুম রিসেন্টলি অরুণাবদার বিবাহিত। বিয়ে হয়ে গেছে, আপনারা অনেকেই হয়তো জানেন। তো আপনাদের পক্ষ থেকে অরুণাবদাকে কংগ্রাচুলেশন। ধন্যবাদ ধন্যবাদ। কেমন কাটাচ্ছ বলো? ভালো ভালো, ওই আর কি, মানে একই, খুব একটা বিরাট ডিফারেন্স মনে হচ্ছে না। হ্যাঁ, একদম সঙ্গে থাকে আর কি, মানে একটা থাকে এই এইটুকুই। থাকতে বলে প্রেমাশিস উঠে কোথায় চলে গেল? প্রেমাশিস দাকেই তো পরের প্রশ্নটা করতে হবে। এটা এখন থাক, প্রেমাশিস দা ফিরলেই জনগণের একটা গণপ্রশ্ন আছে প্রেমাশিস বিরাট দার প্রশ্ন প্রশ্ন। আছে। ফিরে এসছে এবং আমরা ধরে ফেলেছি মাঝরাস্তায়। প্রেমাশিস দা, বৈঠকের কি হলো? বৈঠক কবে আসবে? বৈঠক কি কবে আর আসবে? শেষ হয়ে গেল? আচ্ছা বৈঠক কি আসবে না? আচ্ছা বৈঠক কি আসতে আসতে চলেছে? আচ্ছা বৈঠক কি বন্ধ হয়ে গেল? কত এবং প্রশ্ন। এই যে তোমরা একটা সাবস্ক্রাইবারটা কামালে, এদেরকে যে তোমরা একটা ধোঁকা দিয়ে চলে গেলে, তারা যে একটা অপেক্ষা করে আছে, এইটার কি হবে? এটা জনগণ এটার একটা উত্তর চায়। উত্তর দাও উত্তর জনগণ দাও। জনগণ হোক, দেশ হোক, নেশন হোক, যেই উত্তর চাইছে, উত্তর নেই এটার কোনো আদতে। কারণ নিউটনের প্রথম সূত্রটা এখানে কাজে লেগে যাচ্ছে। সেটা হচ্ছে, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না ঘটালে বাঙালি ল্যাদের মতো ল্যাদেই পড়ে থাকে। এটা এই তো তো আহ, ওই অজুহাত টজুহাত অনেক হয়েছে, বাইরে আসছি, যাওয়া আসা, হেন তেন সেটেলমেন্ট, কিন্তু গত 1 মাস ধরে আমার কাছে কোনো অজুহাত আর নেই। তো সেই অজুহাত শেষ হয়ে গেছে। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম এটা একমাত্র বাঙালির ল্যাদ নামক যে ইনার্শিয়াটি, তো তার জন্যই হচ্ছে। এবার এটা কবে কাটাবো আমি, সেটা ওই প্রেমিকাকে ভুল প্রতিশ্রুতি দিতে দিতে যেমন একটা সময় হয়ে যায়, যখন মানে প্রায় ব্রেকআপের জায়গায় চলে এসেছি এবং তখন আসল প্রেমটা হ্যাঁ, প্রকাশ হ্যাঁ, করে হ্যাঁ। প্রপোজ করা হয়ে যায়, সেরকম একটা জায়গায় আমরা চলে যাব বলে আমার ধারণা। তো তোমরা দুজনে হুম, কতটা মিস করছো বৈঠক? আমি প্রচুর প্রচুর, মানে একটা তো অনেক। প্রায় ২ আমি তো বছরের খুবই মিস অভ্যেস। করছি। হ্যাঁ হ্যাঁ, আর একটা ওটার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো, সেটা তো এখন আর মানে পাচ্ছি না। ওটা একটা তো অদ্ভুত অসুবিধা তো হচ্ছেই। এবং আরেকটা ব্যাপার হলো, এত মানুষ যে বৈঠকের ব্যাপারে এতটা সিরিয়াসলি ভাবে এবং এত হ্যাঁ, মানুষ যে একসাথে বৈঠক দেখতে ইন্টারেস্টেড, এইটাও একটা বড়। এবার এই ক্ষেত্রে এই পাওয়াটা হলো আমরা কারেক্ট, জানতে কারেক্ট। পারলাম যে হ্যাঁ বৈঠকের প্রচুর অডিয়েন্স আছে। সেই ক্ষেত্রে ভালো, এটা মানে মিস তো করছি অবভিয়াসলি। আমিও এইটা যদি প্রতিদিন কিন্তু হ্যাঁ, প্রতিদিন মেসেঞ্জারে, লিঙ্কডিনে, এমনকি আজকাল তো হোয়াটসঅ্যাপেও নাম্বার টাম্বার জোগাড় করে কোথা থেকে লোকজন বলছে যে এটা কি হচ্ছে আর কি, বেসিক্যালি। কি বলবো, আর লজ্জার মাথা কি উত্তরও দিতে পারছি না। না, না, স্ট্রিমিয়ারটা এই ফরম্যাটটা যদি ওয়ার্ক করে যায়, তাহলে কিন্তু বৈঠক আবার স্টার্ট হতে হবে। খুব একটা ওয়ার্ক যে হ্যাঁ করছে আমার অবশ্যই। মনে হয় না, সেটা লিখবেন লোকজন নিচে কমেন্টে। মাঝে মাঝে হ্যাঁ, আমাদের হ্যাঁ ছবি হ্যাঁ আটকে যাচ্ছে, আওয়াজ খুব একটা ভালো আসছে না। তো যেই প্রোডাকশন কোয়ালিটির আমরা প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলাম বা করে থাকি, তার বোধহয় আমরা 10%-এও পৌঁছতে পারছি না। কিন্তু ওই মানে আপনাদের সাথে দেখা না করলে পরে অনেকদিন হয়ে যাচ্ছে, কিছু একটা হ্যাঁ, বাহানা করে দেখা তো করতে হবে। সেই কারণে হচ্ছে আমরা আছি, ফিরে আসা। কিন্তু ফিরে আসি। এখন ম্যাক্সিমাম পডকাস্টই কিন্তু এইভাবেই হচ্ছে। ম্যাক্সিমাম পডকাস্ট। মানে ওই আমি লাস্ট একটা দেখলাম কুনাল কামরা, ধ্রুব রাঠিদের, ওদের একটা পডকাস্ট হয় স্ট্রিমে আডে, সবাই বাইরে বাইরে, দেন একটা জায়গায় ওরা মিলিত হলো, হয়ে নিয়ে গিয়ে স্টার্ট হওয়া। হম। দেখি যদি এটা ওয়ার্ক করে যায় তাহলে একটা মজার ব্যাপার হবে। হুম। হ্যাঁ যদি ওয়ার্ক করে যায়, যদি লোকজনের ভালো লাগে, তাহলে দেখবো আমরা নেক্সট কি করতে পারি। হ্যাঁ, চলো তাহলে গপ্প শুরু করা যাক, আড্ডা শুরু করা যাক। চলো এই চলো। কয়েক মাসে আমাদের লাস্ট আড্ডা থেকে এই আড্ডায় প্রচুর ঘটনা ঘটে গেছে। তার মধ্যে সব থেকে বড় ঘটনাটা নিয়েই আড্ডাটা মারা যাক। কতদিন চলবে যুদ্ধ, কি মনে হচ্ছে? কেমন আছো তোমরা এই যুদ্ধ পরিস্থিতিতে? তোরা বল, তোরা। আমি তো পূর্ব দিকে আছি আরো, আমার এখানে তো যুদ্ধের কোনো ছোঁয়া লাগছে না আমার কাছে সেইভাবে। গ্যাস পেয়ে গেলাম অর্ডার করবার পর, এটা আমার কাছে একটা গ্যাসটা ঢুকে পেয়ে গেলি? গেছে। হ্যাঁ, বুক গ্যাসটা দিয়ে গেল। একটু দাম তো বেড়ে গেছে, বাট তাও আর কি দিয়ে হ্যাঁ গেল। হ্যাঁ, দাম কিন্তু বেড়েছে, মানে গ্যাসের পাওয়া দোকানের যাচ্ছে সামনে মানে। বিরাট তবে লাইন।
ইন্ডাকশন ওভেন আর পাওয়া যাচ্ছে, ইন্ডাকশন কুকটপ আর পাওয়া যাচ্ছে না। ওই একটা মিম আছে না, ইন্ডাকশন কুকার, ইন্ডাকশন ওই ইয়েটা বলছে আজকের থেকে আমাকে স্যার বলে ডাকবা। হ্যাঁ হ্যাঁ, ওই রকমই ব্যাপার। এখানে গ্যাসের দোকানের সামনে দেখলাম বেশ লাইন। তারপরে তো উত্তরপ্রদেশে শুনলাম 2 জন মারা গেছে। তো একটা চলছে আবার। কেন মারা গেল কেন? গ্যাস পাওয়া যাচ্ছে না বলে? না খেতে ওই পেয়ে? লাইনে দাঁড়িয়ে না, বলে। লাইনে দাঁড়িয়ে ছিল। গরমে মারা গেছে। মানে ভোরবেলা থেকে দাঁড়িয়ে ছিল দুপুরবেলা অবধি। কতটা প্যানিক হচ্ছে প্রেমাশিস দা? কতটা প্যানিক, কতটা সত্যি? না না, যুদ্ধ প্যানিক নিয়ে? হচ্ছে মানে আমি বলছি আমার এখানে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গ্যাসোলিন মানে পেট্রোল এবং ডিজেল এগুলোর দাম তো বেড়ে গেছে। সেই কারণে এখানে গভর্নমেন্ট অফিস কিন্তু এখন সপ্তাহে 3 দিন করে দিয়েছে ওরা। সরি, সপ্তাহে 4 দিন করে দিয়েছে। যেটা সপ্তাহে 5 দিন ছিল সেটা হুম, সপ্তাহে 5 দিন হয়ে গেছে। সরি, 4 দিন হয়ে গেছে। গভর্নমেন্ট থেকে বলেছে কারণ যত কম হবে তত লোকজন যাতায়াত কম করবে, সেই কারণে তেলের খরচা কমবে, এরকম একটা ভাবনার থেকে। আম, তো সেটাও কিন্তু একটা একটা পদ্ধতি হচ্ছে। আমি গাড়িতে চড়ছিলাম সেদিন এখানে, তো ড্রাইভার যিনি আর কি, উনি মানে ভাড়া গাড়ি, তো সে বলছিল যে যে পরিমাণ গ্যাসোলিনের দাম বেড়ে যাচ্ছে তাতে যা আমরা আর ওদের ওদের এই উবার গোছের আর কি, তো হুম। তাদের তো ইনকাম বাড়ছে না, তাদের ওই স্ল্যাবটা তো বাড়েনি, বলছে এখন চালানো মুশকিল হয়ে যাচ্ছে আমাদের পক্ষে, আমরা পেরে উঠছি না। রিয়েল লাইফ প্রবলেম তো মানুষের হচ্ছেই, যেটা বলছিলাম যে ড্রাইভারের ওদের 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 ভাড়া বাড়ছে না, সমস্ত প্রবলেম হচ্ছে। এরপরে কি পেট্রোলের দাম বা তেলের দাম বাড়লে পরে যেটা হয় অবশ্যম্ভাবীভাবে, সেটা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। তো সেটাও একটা সম্ভাবনা। সম্ভাবনা মানে কি, প্রায় নিশ্চিত যে জিনিসপত্রের দামের পরে বাড়বে। হুম, কারণ সব তো যে ট্রান্সপোর্ট হয় জিনিসপত্র, সেগুলো তো সব হয় গাড়িতে, নয়তো ট্রেনে বা যে কোনো কিছুতে আসছে যেখানে তেল খরচা হচ্ছে। তো তেলের দাম বাড়লে জিনিসের দাম বাড়ে, সেটা হবে হয়তো ইনফ্লেশনের একটা জায়গা বা মুদ্রাস্ফীতির জায়গা তৈরি হবে। হুম, আহ, হুম। তো এগুলো সম্ভাবনা তো আছেই, যুদ্ধ হলে পরে যেগুলো হয় আর কি। আর এক্ষেত্রে বিশেষত যেহেতু তেল নির্ভর, বা তেল যেখানে বেশি সেখানে জিনিসটা হচ্ছে, তার জন্য আরো সমস্যা। কিন্তু ইরান এটা একটা বিশাল ফাইট ব্যাক দিল বলো। মানে এটা ভাবতে পারিনি। খবরগুলো দেখছিলাম যে ইউএস এর মাঝখানে যে বাড়বাড়ন্তটা চলছিল, যে যাকে খুশি তাকে ইয়ে টিয়ে করে দেবো, সেটা থেকে ইরান যে এরকম একটা ট্যাকটিক নিয়ে খেলাটা ঘুরিয়ে দিল, এটা দেখতে খুব ভালো লাগছে। না, এটা দেখ, এই এই যুদ্ধটার দুটো বৈশিষ্ট্য আছে। আহ, প্রথম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যে যত যুদ্ধ দেখেছি এখন অবধি, অন্তত আমাদের জানা ইতিহাসে গত 100 বছরের, 100 নয়, ধর 50 বা 70 বা 80 বছর ধরে, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে যদি ধরি, তাহলে পরে যে কোনো যুদ্ধের শেষটা হচ্ছে আম, একটা শান্তি চুক্তি। হুম, ঠিক আছে, সেটা কিন্তু মানে হিরোশিমা নাগাসাকিতে বম ব্লাস্ট হবার পরেও একটা সারেন্ডার এবং চুক্তি হলো, আহ, যে এটা মানে একটা দেশ আরেকটা দেশকে নিয়ে নেবে নিজের মতো করে, সেটা কিন্তু হয় না হুম, আজকাল আর। তো সেই শান্তি চুক্তির জন্য মানুষ এগোতো। এবার শান্তি চুক্তি করতে গেলে পরে তো একটা প্রাথমিক প্রয়োজনীয়তা আছে যে যে যারা দুজন করবে চুক্তিটা, হুম, তাদের দুজনকে তো বেঁচে থাকতে হবে, মানে দুটো রাষ্ট্রপ্রধান তো থাকতে হবে, তা না হলে পরে সাইনটা করবে কে? হ্যাঁ। তো সেই জিনিসটা কিন্তু হতো যে প্রথমে ওই যেটা বলতো আর কি, আগে রাজা রাজা যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। তো আগে বুটস অন গ্রাউন্ড এই যুদ্ধটা বেশি হতো। আম, আমরা রাষ্ট্রপ্রধান বা সেনাপ্রধানদের ওপরে আক্রমণ করতে আমরা কিন্তু দেখিনি। হুম, এবার সেই জিনিসটা দেখছি, একটা একটা এটা বড় পরিবর্তন। দ্বিতীয় আরেকটা পরিবর্তন হচ্ছে যে বুটস অন গ্রাউন্ড বলে কিছু নেই। বুটস অন গ্রাউন্ড মানে পায়ের মানুষ, যে গিয়ে মানে সৈন্যরা গিয়ে যে যুদ্ধটা করা, সে জিনিসটা নয়, পুরোটাই আকাশে আকাশে হচ্ছে আর কি। আহ, দূরত্বটা মানে একটা দূরত্বের থেকে দূরত্বে যুদ্ধ হচ্ছে, সেটা একটা বড় পরিবর্তন আমার মনে হলো। আর তৃতীয় যেটা সবচেয়ে আমার আরেকটা অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে আহ, মোটামুটি ভাবে আমরা ওই গালফ ওয়ারের সময় থেকে দেখছিলাম যে যুদ্ধে কি হচ্ছে না হচ্ছে তার একটা খবরাখবর আমরা প্রতিনিয়ত পেতাম বা পেয়ে থাকতাম, যে আচ্ছা মিডিয়াতে কভার হচ্ছে, ইত্যাদিতে কভার হচ্ছে, এবং যুদ্ধটা কোন পথে যাচ্ছে আমরা বুঝতে পারতাম। এখন জিনিসটার মধ্যে কিন্তু মিডিয়া ওয়ারও একটা বড় মানে অংশ যুদ্ধের। সেই কারণে যে ন্যারেটিভ গুলো, সেটা কে জিতছে কে হারছে, কার বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, কে কোথায়, মানে যুদ্ধটা কি পরিমাণ কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে,
সেটারও হুম খুব সম্যক ধারণা আমাদের কাছে নেই। আমরা পরস্পর বিরোধী বিভিন্ন রকম খবর পাচ্ছি। এই যে তুই বললি যে ইরান ফাইট ব্যাক দিয়ে ঘুরিয়ে দিল, এই ঘুরিয়ে দিলটা তোর কাছে একটা ন্যারেটিভ। আবার যদি আমরা আমেরিকার পক্ষ থেকে ওখানকার মিডিয়ার কথোপকথন শুনি, তাহলে পরে অন্য একটা ন্যারেটিভ। তো এই যে ন্যারেটিভের ওয়ার, এই ন্যারেটিভের ওয়ার ব্যাপারটা কিন্তু অত বেশি ছিল না। মানে অবশ্যই যারা হাঁটছে তারা নিজেদেরকে বলতো যে আমরা হাঁটছি না, কিন্তু সমগ্র বিশ্বময় যে আমরা বুঝতেই পারছি না যে যুদ্ধটা কোন দিকে যাচ্ছে বা কে কতটা ক্ষতি হয়েছে, এটাও একটা নতুন জিনিস। ঠিক। আচ্ছা, একটা প্রশ্ন এবার আমাকে করতেই হবে, সেটা নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছে। সেটা হচ্ছে কতগুলো ইতিহাস একটু জানবো, যেহেতু তোমাদের বৈঠকের হালকা একটা প্রিলুডটা এখানে আড্ডাতেই হয়ে যাক। সেটা হচ্ছে এই ইরানে মানে এই আরিয়ান সভ্যতা, ইরান আর ভারতের সম্পর্ক, এই যে পারস্য টারস্য, এগুলোকে যদি একটু ছোট্ট করে বোঝাও যে আমাদের সঙ্গে জিওগ্রাফিক্যালি কি কি কোথায় কোথায় সম্পর্ক ছিল ইরানের, অ্যান্ড ইসরায়েলের সঙ্গে এই যে মিডল ইস্টের ওই যে গ্রেটার ইসরায়েলের যে কনসেপ্টটা, আমরা মানে ওরা গোটাটা গালফ কান্ট্রি গুলোকে দখল করে নেবে আর একটু কিছু বড় আসবে, এই ব্যাপারটাকে যদি একটু বোঝাতে পারো। দেখ, এগুলো দুটোই খুব মানে দ্বিতীয় প্রশ্নটা যেটা করলি সেটার উত্তর খুব গভীরে গিয়ে দেওয়াটা সম্ভব হবে না। ঐতিহাসিকভাবে যেটা আম, আছে সেটা নিয়ে আমরা পরে বৈঠক করার আমার ইচ্ছে আছে। আমি এই ইসরায়েল যতদিন না পর্যন্ত যুদ্ধ থেকে বেরিয়ে আসছে ততদিন পর্যন্ত আমি আলোচনাটা করতে চাই না। কারণ আচ্ছা। তাহলে পরে কি নিরপেক্ষতার জায়গা থেকে অবজেক্টিভ যেটা দেখি আমরা ইতিহাসে, সেই জিনিসটা হুম। থাকে না। কারণ ঠিক। যুদ্ধ হলে পরে বা মারামারি হলে পরে তো একটা পক্ষ নিয়ে আছে সবাই মোটামুটি ভাবে। দূর থেকে দেখছি তা তো হয় না। মানে কারণ তো দুটো ফুটবল খেলা হলেও আমরা কিছুক্ষণ দেখার পরে একটা পক্ষ নিয়ে ফেলি। তো এটা তো যুদ্ধ, মানুষের প্রাণ যাচ্ছে, তো কাজেই সেটাতে আমরা থাকি না। তবে ইরানের সাথে ভারতের সম্পর্ক অনেক দিক থেকে অনেকবার হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন ধর এই যে আমাদের পার্সি যে পপুলেশনটা, এরা তো ইরানের লোক মূলত, আগুনের উপাসক পার্সিরা। এরা যখন গুজরাট দিয়ে ঢুকেছিলেন বহু আগে, তো এবং তখন ওই আহ, এদেরকে ইরান থেকে বিতাড়িত করা হয়েছিল বেসিক্যালি। তখন তারা এসে এখানে বসতি স্থাপন করে এবং তারা একটা খুবই বর্ধিষ্ণু এবং খুব শান্তিপ্রিয় একটা জাতি হিসেবে ভারতবর্ষে এতদিন ধরে থেকে গেছেন। মানে প্রায় 700-800 বছরের ইতিহাস তো হবেই পার্সিদের ইতিহাস। সেটা একটা সম্পর্ক। দ্বিতীয় আরেকটা সম্পর্ক হচ্ছে সুফিদের সাথে যে সম্পর্কটা আমাদের, সেটার মধ্যেও একটা পারস্যের বড় ভূমিকা আছে। কারণ ওখান থেকে ওই সুফিজমটা টার্কি হয়ে পারস্য হয়ে সুফিজমের একটা ধারা ভারতবর্ষে এসছে ইসলামিক যখন ভারতবর্ষে ইসলামের আগমন ঘটেছে তখন থেকে। সেটা একটা। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে পারস্যের যে রাজা, রাজা মানে সুলতান বা এই জাতি বলি আমরা, তারা কিন্তু ইসলামিক ওয়ার্ল্ডের কেন্দ্রে ছিলেন তারা। হুম। মানে টার্কির আগে, তুরস্কের আগে কিন্তু পারস্য ছিল সবচেয়ে বড় জায়গা। তো কাজেই ঠিক। ভারতবর্ষ যারা শাসন করেছেন বিভিন্ন সময়, বিশেষত মুঘল আমল অব্দিও আমরা যদি দেখি, তারা কিন্তু দে উড অলওয়েজ লুক ফরওয়ার্ড টু যে পারস্যের যে রাজা বা সুলতান, তার থেকে আমি তার স্নেহধন্য কিনা। হুম। যেমন ধর আমি আমার মানে যদি বলতে হয় যে হুমায়ুন যখন ভারতবর্ষ থেকে শেরশাহর সাথে যুদ্ধ করে হেরে গেলেন এবং অনেক কষ্ট হলো, তিনি তার বাচ্চা এবং স্ত্রী এবং শিশুকে নিয়ে তিনি গেলেন, খুব কষ্ট করে উনি পারস্যে পৌঁছলেন, যে ওখানকার সুলতান বলে দেবেন যে না, ভারতবর্ষ তুমি শাসন করতে পারো। তো তারা তখন ওখান থেকে নিয়ে দেন দে কেম ব্যাক। হ্যাঁ, পারস্যের আচ্ছা। সুলতান তখন তাকে বললেন যে হ্যাঁ হ্যাঁ, তো রাজঘরানার লোক, এ রাজত্ব করবে ভারতে, এবং সৈন্য সামন্তও দিয়েছিলেন। কান্দাহার অব্দি তারা এসেছিলেন পারস্য সেনা, বলেছেন এবার থেকে তুমি এগিয়ে যাও। মানে আরিয়ান তো বেসিক্যালি ইরানের লোকজনই। না না, আরিয়ান ব্যাপারটা না একটুখানি এটা নিয়ে কথা না বলাই ভালো। কারণ আরিয়ান কাদেরকে বলে, আর্য কাদেরকে বলে, এটা নিয়ে বিভিন্ন রকমের মতামত আছে এবং সব কোনো মতামতই একেবারে বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণভাবে প্রমাণিত হয়নি। আচ্ছা। একেবারেই তাই। ঠিক ওকে। আছে? তো কেউ বলেন যে ওরা ককেশিয়ান, যেটা ইউরোপ আজকে যেটা বলি, সেই জায়গা থেকে আসা, কেউ বলেন পারস্য থেকে আসা, কেউ বলেন না এখানেই ছিল, হ্যাঁ এখান থেকে ছড়িয়ে গেছে, কেউ বলেছেন একই সাথে বিভিন্ন জায়গায় হয়েছে। তো একটা কমন সংস্কৃতি যে আছে আমরা দেখতে পাই ইউরোপের, মানে এই দিকের ইউরোপটার সাথে
পারস্য এবং ভারতীয় উপমহাদেশের, সেটা ঠিক, কিন্তু কারা আরিয়ান, কারা কোত্থেকে এসছে এই বিতর্কে না যাওয়াই ভালো। কারণ এটার পেছনে রাজনীতি আছে, এটার পেছনে, এবং বৈজ্ঞানিকভাবেও বা যতটুকু আমি জানি কোনো সঠিক এখন অবধি কিন্তু উত্তর এটার নেই। না, এটা নিয়ে তো অনেক কিছুই আছে। অনেকে আরিয়ান ইনভেশনকে স্বীকারই করে না, সেটাও একটা দিক, ওয়ে অফ থিঙ্কিং। কেউ কেউ বলে আরিয়ান ইনভেশনটা এই দিক থেকেই হয়েছিল, মানে পারস্যের দিক থেকে হয়েছিল। কেউ কেউ বলে অন্য একটা, আরেকটা, আরো যদি পিছনে যাই তাহলে আরেক রকম মতামত। তো মতামত অনেক রকম আছে এই ক্ষেত্রে। তো আমার মনে হয় এই সত্যি ঠিকই, এই বিষয়টা নিয়ে কথা না বলাই ভালো। অন্যদিকে আর কি কি ব্যাপারে তোর মনে হচ্ছে প্রশ্ন, মানে আর কি কি ইন্টারেস্ট? একটা জিনিস, আরিয়ান ইনভেশন, এই যে ইনভেশন শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে। ঠিক আছে, ইনভেশন মানে কি? ইনভেশন মানে আমি আক্রমণ করলাম একটা অন্য দেশে এবং তাদেরকে আমি হারিয়ে তাদেরকে পরাজিত করলাম, হ্যাঁ, একটা জায়গায় আমি নিয়ে চলে গেলাম বা তাদেরকে তাদের জায়গা থেকে সরিয়ে দিলাম। এই যে ন্যারেটিভটা কিন্তু সঠিক নয়, এটা প্রমাণিত হয়েছে। হ্যাঁ, যে প্রথম দিকে মানে যখন আমাদের ব্রিটিশরা যেই আরিয়ান ইনভেশনের কথা বলতেন, যে ওখান থেকে উপর থেকে আর্যরা এলো এবং দ্রাবিড়রা ছিল হচ্ছে আসল ভারত ভূখণ্ডে এলো এবং তাদেরকে দক্ষিণ দিকে পাঠিয়ে দেওয়া হলো। তো আর্যরা ওই যেটাকে বলে সেখানে তারা বলে, এটাকে ইনভেশন বলা। এই জিনিসটা ভুল প্রমাণিত হয়ে গেছে যে ইনভেশন হয়নি, ওভাবে আক্রমণ হয়নি। আরিয়ান মাইগ্রেশন হয়েছে কিনা সেটা আলাদা কথা। মাইগ্রেশন এবং ইনভেশন খুবই আলাদা একটা কনসেপ্ট। যে ধীরে ধীরে হয়তো জায়গার অভাবে বা অন্য কোনো কারণে তারা ধীরে ধীরে এগিয়ে গিয়ে এখানে এসে বসতি স্থাপন করেছেন, তো এটা হতে পারে। তো আরিয়ান বললে পরেও আমরা আরিয়ান মাইগ্রেশনের কথা বলবো, আরিয়ান ইনভেশন বলে কিছু হয়নি। ওটা ব্রিটিশদের একটা প্রজেক্ট ছিল বলতে পারি। কারণ ইউরোপে একই জিনিস হচ্ছে, অস্ট্রেলিয়াতে একই জিনিস হচ্ছে, আমেরিকাতে যেটা নিউ ওয়ার্ল্ড বলতো ওরা, সেখানেও একই জিনিস হয়েছে যে উত্তর দিক থেকে ঢুকে দক্ষিণে পাঠিয়ে দেওয়া হয়েছে লোকজনকে। এবং ব্রিটিশরা যে অন্য দেশ থেকে এসে আমাদের এখানে শাসন করবে, এটার পেছনে যে একটা যৌক্তিকতা লাগবে একটা, হ্যাঁ, তো এই যৌক্তিকতাটাকে প্রমাণ করার জন্য যে হ্যাঁ তো তোমরাও করেছো আমরাও করছি, কি অসুবিধা? না, মানে তোমরা তো অ্যাকচুয়ালি সবাই এখানকার লোকই না, আমরাও তো বাইরের লোক হিসাবেই এসেছি। হ্যাঁ, তো সেখানে ওইসব রাজনীতি ছিল। ইনভেশন সেভাবে যদি আর্যরা এদেশের মানে ভারতবর্ষের নাও হয়, তাহলেও ইনভেশন হয়েছে এটা বলা যায় না। মাইগ্রেশন হয়ে থাকতে পারে, সেটা আমরা জানি না। বাবা, আচ্ছা। আচ্ছা, খানফরিদ, এবার একটু তোমার কাছে আসি। তুমি যেহেতু কোরআন নিয়ে তোমার একটা আলোচনা পড়াশোনা আছে, না এবার আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে। আমি দেশ থেকে এত দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে বসে আছি, হ্যাঁ, যখন বৈঠক করবো তখন তো বৈঠক করবো, আড্ডা দিতে গিয়েও কি আমরা সবসময় সিরিয়াস কথা বলবো? এরকম কি একটা না জেনে নেবার জন্য, এই যে বা তোমাদেরকে তো খুব একটা পাই না, ওই হাজার হাজার প্রশ্ন থাকে খবরগুলো দেখতে গিয়ে, যখন পাচ্ছি তখন করে নিচ্ছি। কি প্রশ্ন করছিস? ঠিক আছে, তাহলে অরুণাভকে করো। মানে মেইন জায়গাটা জানার, সেটা মিডল ইস্টে ইরান ভার্সেস বাকি মিডল ইস্টের কান্ট্রিরা, এবং সেইটা কেন জানবার জন্য দেখতে পেলাম শিয়া আর সুন্নির ব্যাপারটা, যে মানে মুসলিমদের দুটো পার্ট, মানে সেইটা কি আমাদের ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র করছেন, নাকি আরো অন্যরকম ব্যাপারটা, মানে এতটা টক্সিক কি করে হয়ে গেল যে কেউ কারো পাশে থাকতে রাজি না? দেখ, যতটুকু আমি জানি, এই লড়াইটা কিন্তু শুধুমাত্র শিয়া সুন্নির লড়াই নয়। কারণ ধরে যে আমি একটু আগে বলছিলাম, হুমায়ুন গেলেন পারস্যে, এবং পারস্য হচ্ছে ভর কেন্দ্র ছিল ইসলামিক রাজত্বের। তো পারস্যের যারা সুলতান ছিলেন তারা চিরকালই শিয়াই ছিলেন, এবং হুমায়ুন মুঘল এরা সুন্নি ছিলেন। হ্যাঁ, এবং যখন হুমায়ুন ওখানে গিয়েছিলেন এবং ওই পারস্যের সুলতানের সাথে কথোপকথন হচ্ছে ভারতবর্ষে ফেরার জন্য, সে সময় কিন্তু হালকা করে বলেছিলেন পারস্যের সুলতান যে আপনি শিয়া হয়ে যান। হুমায়ুন সেটা রাজি হননি। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে সুন্নি যারা বাদশাহ বা এরা কখনো পারস্যের ক্ষমতা বা পারস্যের রাজত্বকে মেনে নেয়নি। এটা সঠিক নয়। হ্যাঁ, তো কাজে এই যুদ্ধটা বা এই কনফ্লিক্টটা, এটা শুধুমাত্র শিয়া সুন্নির লড়াই ভাবলে পরে সেটা বৃদ্ধ হয়ে যায়। তবে শিয়া এবং সুন্নির ইতিহাসটা সেটা আলাদা প্রসঙ্গ। সেটা একটা আলাদা প্রসঙ্গ।
হ্যাঁ। সেই ক্ষেত্রে ওদের দেখ বেসিক্যালি সুন্নিরা সুন্নাকে মানে, আর শিয়ারা মানে হলো আমাদের আলীকে। নবী, মানে নবী যে তার যে ফ্যামিলি, তার যে লিনিয়েজ, সেইটাকে তারা মানে। এইটাই প্রধান ডিফারেন্স। আরো অনেক ডিটেলে আরো অনেক ডিফারেন্স আছে, সেটা তাদের নামাজ একটু আলাদা, তাদের তাদের উৎসব একটু আলাদা, উৎসবগুলোর প্রেয়ারও মধ্যে আলাদা, নামাজও আলাদা। হ্যাঁ, নামাজের মধ্যে সামান্য একটা ডিফারেন্স আছে যতদূর আমি জানি। না আছে, এবং এক জায়গায় মানে একই মসজিদে হয় না তো, মানে না হয় না, হ্যাঁ। শিয়াদের যে ইমামবাড়া এবং সুন্নিদের যে মসজিদ, এ দুটো আলাদা। শিয়ারা আলাদা। ভারতে ম্যাক্সিমাম শিয়া। হ্যাঁ হ্যাঁ, ভারতে ম্যাক্সিমাম শিয়া। না 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 না, ভারতে ম্যাক্সিমাম সুন্নি মুসলমান। তবে যেমন লখনৌর নবাব যারা ছিলেন তারা শিয়া ছিলেন। আবার মানে এই যে মুঘল কাশ্মীরি, মানে কাশ্মীরে যে একটা বিরাট কাশ্মীরে, হ্যাঁ, কাশ্মীরে দুরকমই বসবাস রয়েছে, হলো। দুরকমই রয়েছে কাশ্মীরেও। দেখ এটা মিক্স তো হয়েছেই না, মিক্স হয়েছে, এক জায়গা থেকে অন্যদিকে গেছে, এই সমস্ত কিছুই হয়েছে। তো কাজেই ওইভাবে বলা যায় না যে এই এরা এরকম বা এরা এই গোষ্ঠীর অন্তর্গত। Correct. তো এলাকা হিসেবে কোথায়কার কি ইতিহাস সেই হিসেবে বিভিন্ন রকম, যেমন লখনৌতে সুন্নি এবং শিয়া দুটোই বেশ বড় পরিমাণে দুরকম গোষ্ঠীর মানুষই রয়েছেন। নবাব যারা ছিলেন তারা শিয়া ছিলেন মূলত। তো এগুলো এগুলো আর কি। তো ওই ইতিহাসটা আলাদা, ওটার সাথে আমার মনে হয় এই মিডল ইস্ট এবং ইরানের এই যুদ্ধটাকে মিলিয়ে ফেললে পরে ভুল হবে। কিন্তু এই যেটা বললি ইসরায়েলের সঙ্গে যেটা যুদ্ধটা শেষ হওয়া অবধি তুমি অপেক্ষা করছো, এটা নিয়ে একটা প্লিজ বই টেক করো। মানে এটা নিয়ে যুদ্ধটা খানিকটা শেষ দেখছিলাম, হবে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা জেরুজালেমের ইতিহাসটা। ইসরায়েলের জন্ম বৃত্তান্তটা তো মোটামুটি সকলেরই জানা। ওই 47-50 ওই সময়টাতেই ইসরায়েলের জন্ম হয়। হ্যাঁ, এবং সারা সেই সময় যেহেতু ওই ইহুদিরা প্রচন্ডভাবে অত্যাচারিত হয়েছিলেন জার্মান ওই গোষ্ঠীর হাতে, কাজে তারা একটা জায়গা খুঁজছিলেন, যে তারা নিজেদের দেশ একটা খুঁজছিলেন যেখানে গিয়ে তারা শান্তিতে বসবাস করতে পারবেন, যেখানে তাদেরকে আর অ্যান্টিসেমিটিজমের আওতায় আসবে না বা পড়বেন না তারা। তো সেটা করতে গিয়ে তাদের সাথে ব্রিটিশদের বিভিন্ন চুক্তি টুক্তি হয়, এবং ব্রিটিশরা একটা কথা দেয় তাদেরকে যে এই ইসরায়েলের এই অংশটাতে তারা থাকবেন। সেটা নিয়ে কিন্তু সেটার জন্য মানে আমি যতদূর পড়েছি তাতে মূলত যে আরব ওয়ার্ল্ড তাদেরকে কনফিডেন্সে না নিয়েই এটা ব্রিটিশরা বলে দিয়েছিলেন। তো কাজে যখন ওই জায়গাটা ভাগ করে প্যালেস্টাইন এবং ইসরায়েল দুটোর মধ্যে ভাগ করে দেওয়ার হলো তখন দুটো মধ্যে কেউই খুশি হলেন না, বিশেষত যারা প্যালেস্টাইনে তারা খুশি হলেন না যে আমাদের না জিজ্ঞেস করে তুমি দিয়ে দিচ্ছ, বাইরের লোক, এমন তো নয় যে সমস্ত ওখানেই ছিলেন তাদেরকে আলাদা করে দেওয়া হলো ভারত পাকিস্তানের মতো, তা তো নয়। বহু মানুষ ইউরোপ এবং ইত্যাদি জায়গা থেকে ইহুদিরা এসে ইসরায়েলে বসতি স্থাপন করলেন, যে এটা আমাদের জায়গা বলে। তো সেই কারণে একটা তো 100 বছরের একটা চলছে আর কি, 100 বছরের মতন ধরে এই কনফ্লিক্টটা চলেই আসছে। কিন্তু সেটার পক্ষ বিপক্ষ, মানবতা বিরোধী, মানবতার পক্ষে, ধর্মের জায়গা ইত্যাদি অনেক রাজনীতি, এই সমস্ত কিছু এর মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই যুদ্ধগুলো না শেষ হলে পরে এটা নিয়ে আমার মনে হয় না আলোচনা আমাদের করা উচিত। আলোচনা করা যাবে। যাক, তাড়াতাড়ি তাহলে যুদ্ধটা শেষ হয়ে যাক, আমরা আবার গ্যাস ট্যাস সমস্ত কিছু ঠিকঠাক সময় পেয়ে যাই, ঝামেলা শেষ হোক। বাপ রে বাপ, এই ঝামেলা না টেনশন নেওয়া যায় না। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠি, ইউটিউবটা খুলেই দেখতে পারি যে কিছু একটা ধ্বংস হতে চলেছে। একদিন ট্রাম্পের ছবি, ট্রাম্প বলে দিচ্ছে যে আমার পাশে তো সবার দাঁড়ানোর কথা ছিল, কেউ দাঁড়ালো না। একদিন শুনছি ইসরায়েলের প্রাইম মিনিস্টারই মারা গেছে, ওনার সব এআই ভিডিও সব সার্কুলেট হচ্ছে। শেষ হোক ব্যাপারটা। ওকে, মানে একটা জিনিস বোঝা গেল প্রেমাশিস দা, ফিলিপিন্সের নেটের অবস্থা ভারতের থেকে খারাপ। উই ওন, আমরা এই দিক থেকে অনেক। ওয়ার্ল্ড কাপে কি করলে? ওয়ার্ল্ড কাপ ফাইনাল কেমন দেখলে বলো? ওয়ার্ল্ড কাপ ফাইনাল তো হ্যাঁ, আমরা তো একসাথে দেখলাম। তুই কি করলি? আরে আমি জানতাম না, আমাকে পরের দিন একজন বললেন, সেও পাকিস্তানের লোক, সে আমাকে বললো যে ICC.tv-তে তো পুরো লাইভ দেখা যাচ্ছিল। হ্যাঁ, তো আমি তো খেলা দেখো কেন হটস্টার চলে না ওখানে? এখানে হটস্টার চলে না, না
ও এ বাবা, এই রাত্রের বেলা, আচ্ছা রাত্রিও বেশি এখানে, তো আমি কি করব? তো তারপরে আমি ইউটিউবে দেখলাম অনেকগুলো চ্যানেল আছে যারা কমেন্ট্রি দেয় আর কি বেসিক্যালি। হুম। তো আমি বহুদিন পর জীবনের প্রথম আর কি ইনফ্যাক্ট ক্রিকেটের কমেন্ট্রি শুনলাম আমি পুরো পুরো মানে ম্যাচটা। রেডিওর মতো। রেডিও রেডিওর মতো, হ্যাঁ, ইউটিউব চালানো ছিল, আমি রেডিওর মতো কমেন্ট্রি শুনলাম। এবং আচ্ছা এবার কি হয়েছে, যে এখন মানুষের কাছে শুধু রেডিওটাই ছিল, তখন তো ওটাই ছাড়া আর কোনো অপশন নেই, তখন এক ধরনের কমেন্ট্রি হতো। এখন তো এরা জানে যে আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট্রি শুনবে, যার কাছে এই অপশনটা আছে যে সে দেখতেও পারে, কাজে তারা একটু উৎসাহ বেশি দিয়ে মানে ওটাকে আরো বেশি এক্সাইটিং করে তোলার একটা প্রচেষ্টা আর কি, সেটা মানে রয়েছে। সবগুলোই সিধু আর কি, হ্যাঁ, সব কমেন্টেটারই সিধু, এই যে নবজিৎ সিং সিধু, ও তো বিরাট এনার্জিতে থাকে কমেন্ট্রি হ্যাঁ, করতে বসলে। হ্যাঁ, আকাশ চোপড়াও তো তাই। চাউল হয়ে গেছে এরকম আরে আর কি। স্ট্রোক করলেই ওরা একটা আনন্দ পায়, শানদার স্ট্রোক, মানে ওরা যে আনন্দ পায়। আকাশ চোপড়াও খুব মানে এখন খুবই ইয়ে করে, খুবই উত্তেজিত কমেন্টেটর। তো আমরা তো আমার একসাথে খেলা ওখানে দেখলাম। হলো তো রাত প্রায় বোধহয় 1:30 না 2টো তখন বাজে, তখন জানতে পারলাম যে মানে দেখলাম বা শুনলাম যে ভারত জিতে গেছে। আমি আর হিমন্ত একসাথে দেখেছি আমরা। আমরা তো রাত্রে আমাদের একটা বাজি মোটামুটি আমাদেরকে পুড়িয়ে দিচ্ছিল, লঙ্কা কাণ্ড করে দিয়েছিল। এক ভদ্রলোক অতি উৎসাহিত হয়ে সে বলল যে 16 শট নাকি কি সব হয়, মানে একটা বোম হয়, সেটা ফাটতে থাকে, যেদিক খুশি গিয়ে ফাটে। সে ভদ্রলোক বলল আমি ফাটাবো এটা, আমি ফাটাবই বলে নিয়ে সে একদম ছাদের মাঝখানে রাখলো, ছাদের চারদিকটা ঢাকা, মাঝখানে রাখলো, ওখানে সব চেয়ার টেয়ার বসে খেলা ফেলা দেখছিল, বাচ্চা কাচ্চা সবাই। ভদ্রলোক ওখানেই আগুন জ্বালিয়ে দিল। আর এবং যা শুধু তাই না, লোক, তার আগে উনি সাইড গুলো সব খুলে নিয়েছেন। হ্যাঁ, তারপর আমরা পালিয়ে কুল পাইনি। যেদিকে সিঁড়ির নিচে কভার নিচ্ছি আমরা, যে ওইখানে যদি ধরে, মানে ওই যা, সে ভিডিওটাও আছে আমার। তবে হ্যাঁ? আমার এখানে একটা হ্যাঁ। অবজারভেশন আছে আমার কাছে, সেটা হচ্ছে অত্যন্ত খারাপ ফাইনাল হয়েছে। খুব খারাপ, মানে এর থেকে সেমিফাইনালটা মাচ বেটার। হ্যাঁ, মানে মানে এটা খারাপ কি বলতে মানে হ্যাঁ। হলো, তুই বল একটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল হচ্ছে, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ, বিশ্বের সবচেয়ে ভালো দুটো দেশ যারা টি-20 খেলে তাদের মধ্যে একটা ম্যাচ হবার কথা, সেই ম্যাচটা টি-20 ম্যাচে 94 রানে কেউ জেতে? আমাদের ছোটবেলায় তো 20 ওভারে 94 রান হতো না, 94 রানে কে জিতে গেল একটা 15 ওভারে 100 মানে টিম দুর্দান্ত খেলছে। আমাদের সময় ওয়ানডে তে 15 ওভার 100, বাবা আজকে তো বিরাট রান হবে। সেদিনই একটা খেলার হাইলাইটস দেখছিলাম, ওই যে মানে সৌরভ গাঙ্গুলি করাচিতে যেটা হয়েছিল 6 ওভারে 34, সেটা দেখেও মনে হচ্ছে যে বাপরে, যে মানে তখন অ্যাকচুয়ালি খুব বিরাট মনে হতো যে পাওয়ার 5-এর রান রেট মানে ঠিকই আছে। হ্যাঁ 5 মানে 6 মানে তো বিশাল। 6 মানে এখন প্রায় 10-11-র কাছাকাছি। 6 রানের 300, বাপরে। আমরা খুব ভালো লাগলো সেমিফাইনালটা। আবার প্রেমাশিসের আপডেট হচ্ছে রে, প্রেমাশিস নিজেই আপডেট হচ্ছে, চলে গেছিলি আবার চলে এসেছি। হ্যাঁ, না এখন আমি তো একটা সময় তো সেদিন মনে হচ্ছিল যে ভারত 300 করে ফেলবে 20 ওভারে। 300 করেই ফেলতো সঞ্জু স্যামসন যদি আউট না হতো, তাহলে 300 হয়েই যেত। এটা কোনো মানে হলো? এটা 50 ওভারে 300 হতো না আগে, তোর যদি মনে থাকে, আগে 50 ওভারের খেলায় 300 রান করেছে মানে চেস করতে মুশকিল হবে। 300 রান করেছে মানে চেস করা প্রায় অসম্ভব ব্যাপার, এরকম ব্যাপার। আর 200-250 করা মানে 231, 244, 250, ভালো মানে এখন এটা টি-20-তে মনে হচ্ছে ঠিক আছে ওকে। নিউজিল্যান্ড ব্যাট করতে নামার আগে আমার মনে হচ্ছিল যে না একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তার আগে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা, আর কিছু করতে পারলো না। আমরা এবার সেদিন সম্বর্ধনা দিল, সবকটা 2023 থেকে বোধহয় সবকটাই আমরা জিতেছি। টি-20 মেয়েদের ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-20 ওয়ার্ল্ড কাপ, এবার 2027-এ মেন্স ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, এই যে একটা হেজিমনি, এই যে মনোপলি, এটাকে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটা বাংলাদেশও মেনে নিতে পারছে না। বাংলাদেশ মেনে নিতে পারছে কিনা বড় কথা না, মানুষ ক্রিকেট খেলাটা দেখে কেন? খেলার মধ্যে একটা উত্তেজনা, যে কোনো খেলাই বা কেন দেখে মানুষ? কি দারুণ উত্তেজনা টি-20-তে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে উঠতে দিল না, এর থেকে বড় আনন্দ। আমি ভারতের খেলা, ভারতের সত্যি মানে টিমটা হতো,
32 থেকে 33টা প্লেয়ার আমাদের রেডি হয়ে আছে খেলবে বলে। সঞ্জু স্যামসনের গল্পটা বলো তো রুনাবোদা, কি মানে এইটা সিনেমা অসাধারণ, রূপকথার মতো আলাদাই। ও একসময় যেই লেভেলের ট্রোলিং সহ্য করেছে ছেলেটা, এবং চুপ করে বসে থেকেছে, সেইটা না এইটা না ওই অনেকটা ওই জেমিমা রড্রিগেসের মতো, কারেক্ট, ওরকম টাইপের একটা মানে সিমিলার গল্প। কারণ আর তার মধ্যে এরকম ভাবে পরপর খেলা, পরপর তিনটে ম্যাচ জেতালো, হ্যাঁ একদম হাতে ধরে শুধু জেতালো। খেললো না, এটা তো একটা বিরাট ব্যাপার, এটা এক্সেপশনাল ব্যাপার। ওর তো টিমে চান্স পাওয়ার কথা অনেকদিন ছিল, পর হলো, ছিল না তো রিঙ্কু সিং এর এই বদলে যদি, ও ঢোকা। হ্যাঁ, আর তার মধ্যে কি বলতো অভিষেক শর্মারও একটা খুবই ব্যাড প্যাচ। আচ্ছা, ল্যাপটপ থেকে এসে কোনো লাভ হলো না কিন্তু প্রেমাশিসের, ফিলিপিন্স ফেল। না কিন্তু আমাদের অভিষেক শর্মার যখন মানে প্রথম দিকে অনেকগুলো ম্যাচ সেগুলো তো খেললোই, কিন্তু স্টিল মানে কি বলতো এরকম একটা প্লেয়ার, যে প্লেয়ারটা মাঝখানে ঢুকবে, সে এইটা করে দিতে পারে, এটা কিন্তু খুব বেশি উদাহরণ কিন্তু নেই। আছে নিশ্চয়ই, হয়তো অতটা একটু ক্রিকেট হিস্টোরিয়ানরা আরো বেশি বলতে পারবেন, কিন্তু এই ধরনটা কিন্তু সত্যি উদাহরণ হয়ে থেকে যাবে। আর ওর যে প্লেইং স্টাইলটা, মানে টি-20 বলছে ব্যাটিং এর গ্রামার চেঞ্জ করে দিল, যে এই রকম ভাবেও খেলা যায়। মানে প্রত্যেকটা স্ট্রোক নেওয়া অসাধারণ। সরি, আমাদের আজকে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস হচ্ছে ফার্স্ট ডে বলে স্ট্রিমইয়ার্ডে, বাট মনে হচ্ছে এটা ওয়ার্ক করলে আমরা আড্ডাটাকে আনতে পারবো প্রতিনিয়ত। তো যাই হোক, একটু পরীক্ষা নিরীক্ষা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রেমাশিস দাঁড়ি স্ক্রিনটা লো লাইটে চলে গেছে বড় লাইট থেকে। তো আমরা কোথায় ছিলাম মনে আছে? ক্রিকেট আমি সঞ্জু স্যামসন নিয়ে কথা বলছিলে, বাট আমাদের তারপরে মাঝখানে আড্ডা ফাড্ডা, এখন আমরা আপাতত মেট্রোতে আছি। হ্যাঁ, না মেট্রোতে কি জিনিস নিয়ে যাওয়া যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, নিষেধ তালিকা দিয়েছে, সেটা হলো পড়ে শোনাই। সেটা হলো কাঁচা মাংস, কাঁচা মাছ, মদ, ছেনি, হাতুড়ি, শাবল নিয়ে তরোয়াল, মাংস কাটার বড় ছুরি, কুঠার, ছুরি, কাঁচি, স্ক্রুড্রাইভার, ডিনামাইট, গান পাউডার, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড, প্লাস্টিক বিস্ফোরক, পেট্রোলিয়াম স্পিরিট, দাহ্য তরল, তেজস্ক্রিয় পদার্থ, অ্যাসিড, বড় ব্যাটারি, কাঁদানে গ্যাস, মানব ভস্ম এবং মানব কঙ্কাল। এটা কেন লিস্টটা বের করতে গেল যাই না, এটা লিখেছে এই লিস্টে। আমি তো ভাই কঙ্কাল নিয়ে যাবোই একটা। আচ্ছা, একটা আমার নিচে কমেন্ট সেকশনটা অসামান্য, হ্যাঁ, জাস্ট বিউটিফুল কমেন্ট সেকশন আছে। হ্যাঁ, কয়েকটা কমেন্ট জাস্ট তোদের পড়াই। বলছে, একজন লিখেছে মানে মেট্রোতে চড়তে গেলে আমার স্কেলেটন আর কাঁচা মাংস বাইরে রেখে শুধু চামড়া নিয়ে উঠতে হবে। একজন লিখেছে, আমার গার্লফ্রেন্ড তো একটা তেজস্ক্রিয় পদার্থ, ওকে নিয়ে ওঠা যাবে না। একজন লিখেছে, বলছি কারো পেটে গ্যাস হলে সে উঠতে পারবে না। তাই কমেন্ট লিখেছে। বলছে কাঁচা মাছ তো নিয়ে ওঠা যাবে না, ভাজা মাছ নিলে ওঠা যাবে। এটা করতেই বা বলতেই বা গেল কেন এই জিনিসগুলো? বরং কাঁচা মাছ কে উঠবে মেট্রো? কাঁচা মাংস, মাছ গন্ধ টন্ধ বেরোয় বোধহয়, এই জন্য নাকি। তরোয়াল নিয়ে উঠবেন না। হ্যান্ড গ্রেনেড নিয়ে মানে আমার মনে আছে, আমি কোথায় যেন একটা মেক্সিকো না কোথায় একটা দেখেছিলাম, হোটেলে বড় বড় করে লেখা আছে যে নিয়ে বন্দুক নিয়ে ঢোকা যাবে না। আমার না খুব অদ্ভুত লেগেছিল ব্যাপারটা নিয়ে। এই না, মেক্সিকো না, সরি, লখনৌতে, আমাদের দেশে। হ্যাঁ, পিস্তল নিয়ে, হ্যাঁ, রিভলভার নিয়ে ঢোকা যাবে না। আমি বললাম এটা মানে কিরকম একটা কথা হলো? হ্যাঁ, কেউ ঢুকবেই বা কেন? এইটা গোটাটা না মানে এই টেরোরিজম আটকানোর জন্য, বুঝলে তো? হ্যান্ড গ্রেনেড নিয়ে মেট্রোতে উঠলাম, লোকাল জাগলারি করছি, কোনো মানে হয় না তো এটা। একটা তরোয়াল নিয়ে ঢোকাটা শিক্ষিত টেরোরিস্ট ধরো, ট্রেনিং নিয়ে এসছে, ও বোম টোম মারবে, শুরুতেই আটকে যাবে, শুরুতেই মেটাল ডিটেক্টরে আটকে যাবে। না, এটা তো আমার একটা প্রশ্ন, আমি পড়েও ছিলাম একবার,
এই মলে দেখবি যে গেলে পরে গাড়ি নিয়ে তুই গেলি, হ্যাঁ, এবার দাঁড়াও, হ্যাঁ, গাড়ি নমস্কার করবে, নমস্কার, আচ্ছা, তারপর একটা আয়না নিয়ে নিচে দেখবে, হ্যাঁ, গাড়ির নিচে, যে তো আমার প্রশ্ন হচ্ছে এখানে যে অ্যাজামশনটা কি, যে ও এরকম নমস্কার করবে, আমি দাঁড়াবো, তারপরে ও আয়না দেবে নিচে, দাঁড়ানোর পরে তারপরে বলবে এই আপনার গাড়িতে কিন্তু বোম আছে গাড়ির নিচে, আপনাকে তো ঢুকতে দেওয়া যাবে না। বলবো ও তাই, আপনারা বম দিয়ে ঢুকতে পারেন না, আচ্ছা ঠিক আছে, ওটা চলে যাবে। তাহলে বেরিয়েছি। এই একমাত্র সিনারিও এটা, তাছাড়া তো ওটার আর কোনো মানে নেই। সত্যি গো, মানে pathetic আরেকটা সিদ্ধান্ত। ব্যাপার হলো, আমাকে বল যে একটা লোক যে মানে টেরোরিস্ট যদি হয়, সে যদি বোম ব্লাস্ট করতে হয় তাকে, সে গাড়িতে যখন ঢুকবে সে তো জানে যে আয়না নিয়ে দেখে নিচে, না আমি সেটাই বলছি, মানে সে অ্যাজাম্পশনটা কি কি? নিচে লাগিয়ে রাখবে আয়না, আয়না দিয়ে দেখবে বলে? না মাঝে আমি কালই বলছিলাম যে ধর ধর তোর বাড়ি, হ্যাঁ, এবার বাড়ির প্রথমে তো একটা গেট থাকে, আচ্ছা আজকাল যে ইয়েগুলো হয় ধর কমপ্লেক্স গুলো, হ্যাঁ, সেখানে তো একটা সিকিউরিটি প্রথমত, তো একটা চোর সে সিকিউরিটিকে টপকে গেল, হ্যাঁ, দেয়াল উঁচু উঁচু করা আছে, তারপরে কাঁচ বা লোহার কিছু শিক টিক লাগানো আছে, সেটাকে টপকে ঢুকে গেল, আদারওয়াইজ সিসিটিভি প্রচুর সারা সমস্ত কমপ্লেক্সে লাগানো আছে, সেগুলো সমস্তকে এড়িয়ে, হ্যাঁ, এবার গেট দিয়ে ঢুকতে হবে, সেখানে আরেকটা সিকিউরিটি, হয় তাকে মেরে ফেলেছে, তা নাহলে তো ঢুকতে পারবে না, অথবা সে, একটা মানে সমস্ত চক্ষু থেকে নিজেকে বাঁচিয়ে একটা দড়ি দিয়ে 4তলা 5তলার উপরে সে বেয়ে বেয়ে উঠেছে রাত্রির বেলায়, তারপর প্রাথমিকভাবে কাচের জানালা ফানালাগুলোকে সে কিছু একটাতে কেটেছে, এত কিছু যদি কেউ করে থাকে, ডাজন্ট ইট ডিজার্ভ টু হ্যাভ ফান? মানে তাই বলছি, অত কিছু করে যদি একটা চোর ওঠেই বা, তাকে তো চুরি করতে দেয়া উচিত, হি ডিজার্ভস টু, মানে তার তাকে তাকে আটকানো উচিত না কোনোভাবে। ঠিকই ঠিক। একদম একদম। এই আমার এখানে তো আরো অদ্ভুত, এই যে বাড়িটাতে আমি থাকি সেটাতে কেউ চাইলে পরে আরামে ভেতরে ঢুকে যেতে পারে, যে মূল দরজাটাতে যে তালাটা লাগানো হয় সেটাও মানে ঢিলে আর কি, ওটাকে একটা লাথি মারলেই খুলে যাবে। তা আমি যে তালা লাগিয়ে চলে যাই অফিসে, একা একা চলে যাই, সারাদিন পরে ফিরি, তার পেছনে একটাই অ্যাজাম্পশন, এক ভরসাতেই আছে এটা, সেটা হচ্ছে এখানকার লোক ভালো। এই ভরসাতেই আমি কিন্তু এই বিশ্বাসের উপরেই চলছে। এই বিশ্বাসটার আরে উপরে জায়গাটা সেদিন চলছে। একটা মানে কলকাতার শপিং মলেই দেখলাম, মানে দুজন ইলেকট্রিশিয়ান দুদিকে দুটো ব্যাগ নিয়ে মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে এলো, ও একবারের জন্য তো পিপি পিপি করলো না, কিচ্ছু করলো না। ও কিচ্ছু ডিটেক্ট করতে পারে বলে আমার মনে হয় কিচ্ছু করতে পারবে না ওটা, কোনো রকম টি টুটা কিচ্ছু নেই, সুন্দর দুজন মিলে ঢুকলো, ভেতর দিয়ে চেক করলো, ওদের জিনিসগুলো দেখালো, সবই তো সবই মেটাল, ধরে গোটা পৃথিবীটা বিশ্বাসের উপরেই চলছে। হুম। হ্যাঁ হ্যাঁ, 100%। যে ও কিছু করবে না, এই একটা ভরসা আমার আছে। এই যে বিশ্বা কল্যাণ রাতের একটা কমেডি আছে না, যে রাত্রিবেলা বউকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমনে লক কিয়া থা? হ্যাঁ কিয়া থা। নেই কিয়া থা। করেছি, লক করেনি। বলছে যে আমার বক্তব্য হলো, কোন চোর এই এক্সপেকটেশন নিয়ে আসে যে আমি লক তো খোলাই পাবো? Exactly. মানে মানে লক যদি করিও আমি, যদি চোর আসে তাহলে সে লক ভাঙবে, ওটা ওর কাজ। হ্যাঁ এক্স্যাক্টলি, আমারও তাই পয়েন্ট, যে মানে অতটা একটু তো কষ্ট করতে হবে যবে। আচ্ছা, কিছু লোকের আছে দেখি একটা দরজায় তো তালা লাগায়, তার উপরে একটা কোলাপসিবল গেট একটা উপর দিয়ে গ্রিলের মতন একটা, মানে যে চোর যদি এত দূর ঢুকেই যায় যে সে গ্রিলের তালা কেটে ফেললো, তাহলে ওকে কিছু দরজার কাঠের সাথে আটকে থাকবে একটা তালার জন্য? আটকাবে না। না, হ্যাঁ, পিক ডিটেলিং অফ আদিত্য ধর, এগুলো পিক ডিটেলিং, এই মেট্রো পেয়ে গেছে এটা। এই আদিত্য ধর বললাম, ধুরন্ধর দেখেছিস তোরা কেউ? কালকে দেখলাম রাত্রে পেড রিভিউ, গিভ আ রিভিউ 3টে অবধি প্লিজ রিভিউ রিভিউ। প্রচন্ড এঙ্গেজিং, 3 ঘন্টা 55 মিনিটের সিনেমা। মানে এঙ্গেজিং তো ফার্স্ট নো ইয়েটার ডাউট। থেকেও বেশি এনগেজিং, মানে ধুরন্ধর না ওয়ানের থেকেও। না, আমি সেটাই বলছি যে এঙ্গেজিং বটে, কিন্তু ধুরন্ধর 1 যে বেঞ্চমার্কটা সেট করেছিল, এটা আমার একদম পার্সোনাল মতামত, যে বেঞ্চমার্কটা সেট করেছিল তার অনুযায়ী
যতটা পে অফ দরকার ছিল ততটা পে অফ বোধহয় দেওয়ার মানে অ্যাকচুয়ালি কথাও ছিল না। এটাই তো হওয়ার কথা ছিল, যেটা হলো সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না, মানে প্রথম কথা হলো রহমান ডাকাত একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল ধুরন্ধর 1-এর। হ্যাঁ, ওর ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। তার একটা বড় ব্যাপার আছে, সেটা হলো ধুরন্ধরে, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, তো স্পয়লার ছাড়াই বলছি, ধুরন্ধরে সেম জিনিসটা, এটা তো অবভিয়াস যে ও রহমান ডাকাতকে মারার পরে ওর একটা শেরে বলচ ও হবে, তো সে হয়, ও শেরে বলচ হয়, ওকে ওখানে ওই সেম একটা অন্য গানে সেম এন্ট্রি ঢোকে হয় কিন্তু ওর। আচ্ছা, এবং এই এন্ট্রিটা কিন্তু মানে গ্র্যান্ডার, মানে আরেকটু গ্র্যান্ডার বেশি, কিন্তু স্টিল ইট ইজ নট গিভিং দ্যাট ইম্প্যাক্ট। কারণ এখানে হলো ও দিদি দিদি এই গানটার উপর করেছে, আর প্রথম কথা গানটা, দ্বিতীয় কথা সোয়াগটা, মানে ওই রহমান ডাকাতের যে ব্যাপারটা ছিল ওইটা কিন্তু এখানে মিস করেছি। কারণ ওই ক্যারেক্টারের যে মজা, তবে হ্যাঁ কিছু কিছু দুর্দান্ত টুইস্ট আছে, কিন্তু শেষের দিকের একটা টুইস্ট খুবই, মানে খুবই সারপ্রাইজিং এবং খুবই, মানে কি বলতো, ডোপামিন হেভি, মানে ওটা হেভি আনন্দ হবে ওটা দেখে। হ্যাঁ, কারণ একটা ক্যারেক্টারকে রেখে দিয়েছে যাকে কিছু, মানে যার ব্যাপারে কিছু বলেনি, সে একটা অদ্ভুত ভাবে লাস্টে রিভিল করে নিজেকে, খুব ভালো ওই সব দিকগুলো। প্লাস মিউজিক, হ্যাঁ বারেসাব তো আছেই, বারেসাব একটা তো মানে একটা তো সারপ্রাইজ এলিমেন্ট থাকবেই, বোধহয় ওটা সারপ্রাইজ এলিমেন্ট বেশি দিন রাখবে, মানে থাকবে না, আমার যাকে মনে হয়েছিল সেই। তো এবার আরেকটা হলো যে মিউজিক, একটা সিনেমার যে মিউজিক এবং গানের ইউজ, একটা সিনেমার যে কোন লেভেলে তাকে এঙ্গেজিং করে দিতে পারে, ধুরন্ধর তার একটা বিরাট এক্সাম্পল। মানে মিউজিকটা অফ করে দে, সিনেমাটার অনেক জায়গার এঙ্গেজমেন্ট কমে যাবে। সেটা তো প্রথমটাতেও ছিল, যেভাবে মানে পুরোনো গানগুলোকে ইউজ করে, নতুন গান তো এখানেও তো আরি ইউজ করেছে, তারপর তোর বাড়ি বরজি কটন গিয়ে আছে, এইসব গানগুলো ইউজ করেছে, মানে অরিজিনাল গান তো নেই, ওই গ্যারা হুয়া ছাড়া অরিজিনাল গান নেই। এবং মানে ধুরন্ধর 1 আর ধুরন্ধর 2 সিনেমাটিক্যালি কিন্তু হেভি ভালো, মানে অড গ্রামার, স্ক্রিন প্লে, প্রত্যেকটা দিক থেকেই, মানে প্রপাগান্ডা হলে এরকম বড় করে প্রপাগান্ডা করা ভালো একদম। আর এই যে স্ক্রিন প্লের জায়গা থেকে যদি তোকে স্ক্রিন প্লের গ্রামার অনুযায়ী বলতে হয়, তাহলে ইট ইজ লাইক এ পারফেক্ট সেটআপ, মানে পারফেক্টলি এক্সিকিউটেড সেটআপ। তার ওনার শেষে কার মোদিজির, হ্যাঁ আছে শোনো, কিছু জিনিসকে জাস্টিফাই করা হচ্ছে, বাট দ্যাটস ওকে, ফাইন, ঠিক আছে, করেছে কি আর করা যায়। সিনেমা ভালো হলে সব ঠিক আছে, সিনেমাটা ভালো, এই নিয়ে কোনো সন্দেহ নেই, সিনেমাটা ভালো, সিনেমা ভালো করে যা ইচ্ছে প্রপাগান্ডা করুক, ভালো করুক, কোনো প্রপাগান্ডা বললি তো আমার মনে পড়লো, আমাকে তো হিমু মাঝে মাঝেই শত বারণ সত্ত্বেও বিপদে ফেলিস এমন এমন প্রশ্ন করে, আজকেও করেছিস। এবার তোকে অকুস্থলে আছিস, তোকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে তো ইলেকশন আসছে, সে ব্যাপারে তোমার কি অভিমত? মনে হচ্ছে হাওয়া তৃণমূলের দিকেই, তৃণমূলই যাবে। এবার আমার তো মানে আমি তো বলতে গেলে পক্ষ নিয়ে বলবো, কিছু কিছু জিনিসপত্র মনে হচ্ছে ভালো, কিছু কিছু জিনিসপত্র মনে হচ্ছে ভালো না। প্রতিকুর রহমানটা ভীষণ হার্ট করা, মানে প্রতিকুর রহমান যে এটা করতে পারে সেই আশাটাই ছিল না। যাই হোক, ঠিক আছে, এখন শুনলাম তো এখন অব্দি টিকিট পাইনি তৃণমূলের থেকে, দেখা যাক, মানে এর পরের ভোটেই হয়তো পেয়ে যাবে। আর একটা খুব অবাক, তোকে একদিন আলাদা করে, মানে আড্ডা ফাড্ডা নয়, তুই আলাদা করে বস, তোকে একটু ডিপ্লোমেসি ব্যাপারটা বোঝাই, কাকে কয় মানে আমি আর ওই জন্য রাগ ঢাক করতে পারলাম না। এই অভয়ার মা ভোটে দাঁড়াচ্ছে, এইটা একটা বড় নিউজ, দেখা যাক। এইটার দিকে খুব তাকে, উনি দাঁড়াচ্ছেন পানিহাটি থেকে, বোধহয় পানিহাটি থেকে উনি দাঁড়াচ্ছেন, দেখা যাক মানুষ কি বলে।
আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে দল মত নির্বিশেষে আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জীবনটা মানুষের খুব রাজনীতি কেন্দ্রিক হয়ে যাচ্ছে না? আমার সরি সেটা সমস্যার মনে হয় বেশি। মানে রাজনীতি কেন্দ্রিক বলে দেখ, ওটা এখন বলতে গেলে হ্যাঁ সে তো সবকিছুতেই রাজনীতি আছে, হ্যাঁ সে তো মানুষের জীবনে স্বামী স্ত্রীর মধ্যেও রাজনীতি আছে, এসব ফালতু কথা বলছি না আমি। আমি বলছি তুই যে সংসদীয় রাজনীতির কথা বলছিস। ভোট নির্ভর রাজনীতিটা মানুষের জীবনের সমস্ত জায়গায় ঢুকে পড়াটা, আমার মনে হয় সেটা সেটা একটুখানি একটু প্রবলেমেটিক বলে আমার মনে হয়। যে রাজনীতির জায়গায় থাকবে, একটা সরকার নির্বাচন তো হচ্ছে, সরকার তো মানুষের জীবনে সবকিছু নয়, ঠিক। তো সেটা সবখানে ঢুকবে কেন? ধর এই যে আমি বলছি যে ফিল্ম আর্টিস্ট বা গ্ল্যামার যারা বা এরকম রয়েছে তারা ঢুকে পড়ছে, হ্যাঁ এটা নিয়ে কোনো মানে ইয়ে তো নেই, সন্দেহ তো নেই যে এই তোরা যে সিনেমা করছিস সেখানে একটা রাজনীতি রয়েছে, মানে আমি বলছি সেখানে রাজনীতি হচ্ছে, সেখানে একদম প্রত্যক্ষ রাজনীতির জায়গা রয়েছে, সেটা ঢুকে পড়ছে। হ্যাঁ, এই যে অভয়ার মতন এমন একটা জিনিস যেটা নিয়ে মানুষ যখন প্রতিবাদও করেছে, সেটার মধ্যে রাজনীতি কিন্তু ছিল না। আমি অরাজনৈতিক বলছি না, আমি বলছি মানুষের খারাপ লেগেছিল, দুঃখ হয়েছিল এবং রাগ হয়েছিল যে এরকম একটা ঘটনা কি করে ঘটতে পারে, তার জন্য মানুষের রাস্তায় নেমে এসেছিল। কিন্তু সেটার যোগ্য জবাব দিতে গেলে পরে সংসদীয় রাজনীতিতেই ঢুকতে হবে, এই যে একটা এক্সপেকটেশন, হ্যাঁ, বা করা যাবে না সেটারও বা এক্সপেকটেশন, ওইটাও ঢুকে গেল রাজনীতির মধ্যে কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ রাজনীতির মধ্যে ব্যাপারগুলো, সবকিছুর মধ্যে রাজনীতি ঢুকে যাওয়াটা। এবং এই যে এখন ধর আমি যতটুকু শুনতে পাচ্ছি, দূরে আছি, কিন্তু গতবারের অভিজ্ঞতা দিয়েও বলতে পারছি যে এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, মানুষ আর কোনো কথা বোধহয় বলছে না পশ্চিমবঙ্গে না। হ্যাঁ, মানে ভোটের আগের 15-20 দিন এই ইয়েটা উন্মাদনাটা চলবেই আর কি, সেটাকে আটকে নিয়ে লাভ নেই। কিন্তু আমি তোমার এই পয়েন্টটাতে এগ্রি যে এখন মানে অন্ততপক্ষে বাংলার এই সিচুয়েশন তো অন্তত যে সবার একটা পক্ষ আছে, মানে কেউ আর ওই ওই মানে এমনিও যদিও বলে মানুষ ভোট দিতে যায় ওই ভোট বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্র অব্দি, এইটুকুনের মধ্যেও ভাবে কাকে নিয়ে কাকে ভোট টোট দেবে ইত্যাদি। বাট এখন মোটামুটি দেখতে পাচ্ছি আমার বাড়ি জালসা, নর্থ বেঙ্গল, কলকাতায় বন্ধু বান্ধবের মধ্যে সবার একটা ফর আছে যে আমি একে মানে আমি এই দলের পক্ষে, আমি এই দলের বিপক্ষে, এইটা একটা আছে। অরাজনৈতিকদের মধ্যে একটা রাজনীতি দেখতে পাচ্ছি। এবার সেটা আমার তো ভালো বলেই মনে হচ্ছে, খুব একটা খারাপ বলে মনে হচ্ছে না। সবাই কেউ না কেউ, সবাইকে তো ইলেকশনে ভোট দেওয়া উচিত, সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে জীবনের সমস্ত অঙ্গে, আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কার সাথে কথা বলবো, কার সাথে কাজ করব, হ্যাঁ, কে আমার বন্ধু হবে, কে আমার শত্রু হবে, হ্যাঁ, এই সমস্ত জিনিসের মধ্যে কোন জিনিসটা আমার ভালো লাগতে পারে, কোন জিনিসটা আমার খারাপ লাগতে পারে, এই সমস্ত কিছুকে যদি আমি একটা রং দিয়ে বিচার করতে যাই, তাহলে পরে সেটা আমার মনে হয় একটু যেই ক্ষমতায় থাকে, মানে দল মত নির্বিশেষে তাদের হাতকে আরো শক্ত করে। মানে মানুষজনের জীবন তো সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাবে একটা, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক তার হয়েই থাকবে। হ্যাঁ, তো এই জিনিস মানে সবারই হাত শক্ত হচ্ছে, কিন্তু এতে কিন্তু সবার সুবিধে, যত রাজনৈতিক নেতা সবার সুবিধে এতে, যে হ্যাঁ মানুষ তো আর কিছু না, মানুষ তো সমস্তটা আমাদের উপরে দিয়ে রেখেছে। তো এটা আমার মনে হয় খুব একটা ভালো জিনিস নয়। একদমই ঠিক। আমার রিসেন্টলি খুব মনে হচ্ছে সবকিছুই না সেটিং, আমি জানি না কেন এইটা এটা এটা মানে সেট হওয়া আছে আগে থেকে যে এরকমই ঘটনা ঘটবে এবং আমরা জাস্ট মানে আছি পার্ট অফ ইট আর কি। বিশাল কিছু রাজনীতি হয়তো মানে যেই রাজনীতিটা চলবার উপরে চলছে, আমরা খুব একটা বেশি রাজনীতির পার্ট না, সাধারণ মানুষ যাবো ভোট দেবো। কিন্তু আমরা ভাবছি আমরা পার্ট, হয়তো তুই সেটা বলছিস। হ্যাঁ, আমরা কিছু একটা টালটাতে পারবো, সেটা বিশাল কিছু হয়তো এক্সিস্ট করে না, কি জানে, দেখা যাক। এইটাতে আমার একটু বিশ্বাসের একটু ডিফারেন্স আছে। আমার মনে হয় যে হ্যাঁ ঠিকই তুই যেটা বলছিস সেটার মধ্যে যেমন সত্যতা আছে, তেমনি যদি একটা বিরাট জনমত তৈরি হয় কারো এগেনস্টে, বিরাট জনমত, বিরাট সত্যি করে শহুরে জনমত না, কিন্তু একটা শহরের একটা জায়গায় যেমন অবস্থা, রাইট ওই জনমতটা তৈরি হলে কিন্তু
তখন কিন্তু বদলায়। ইনফ্যাক্ট আমি তোকে বলছি, আজকে কংগ্রেসের করাপশন নিয়ে যখন শুরু হলো, যে কংগ্রেস এবং আন্না হাজারের যন্তর মন্তর, রামলীলা ময়দান বোধহয়, হ্যাঁ যাই হোক, রামলীলা সেখানে ময়দান, আম আদমি হ্যাঁ পার্টির যেখানে মেয়ে। ধর্ণা এন্ড এভরিথিং, এই পুরোটা কিন্তু জনমতকে এফেক্ট করলো এবং জনমত কিন্তু তার উল্টো দিকেই গেল। এবং আজকেও কংগ্রেসকে খুব স্ট্রাগল করতে হচ্ছে বিকজ অফ দ্যাট অনলি, যে ওই সময়ে যেই রকম ভাবে জনমত তার এগেনস্টে গেছিল, 2011-তে এখানেও তাই। এবার জনমত কিভাবে, আর জনমত যদি অন্যদিকে যায় তখন বোঝা যায় কারেক্ট। তখন সেইটা। এটা এটা খুব ইম্পর্ট্যান্ট অর্ণব। সেটা একটা হচ্ছে যে দেখ, যত রাজনৈতিক কর্মী বা যারা সমর্থক বা যারা নেতা আছেন, তারা সবাই মনে করেন যে ক্ষমতায় থাকলে, বিশেষ করে যে আমরা আমরা প্রশাসনিক এবং ক্ষমতা বল, প্রশাসনিক ক্ষমতা প্লাস পেশি শক্তি এবং দল, মানে মানুষের ক্ষমতা, প্রচুর লোক তো তাদের সাথে থাকে, তাদের ক্ষমতায় আমরা ইলেকশন জিতে যেতে পারবো, কারণ বিভিন্ন রকম টেকনিক আছে, কোট আনকোট টেকনিক আছে, হ্যাঁ, যার যার প্রয়োগ করে আমরা কিন্তু বেরিয়ে যেতে পারবো, আমাদেরকে কেউ হারাতে পারবে না। তো আমার মনে হয় যে এটার জন্য, এটা অনেকেই বলে, আমি শুনি আর কি, হ্যাঁ, যে একটা দম্ভ, রাজনৈতিক ক্ষমতার দম্ভ, যে আমাদেরকে কেউ হারাতে পারবে না। এটা এটা একদম কন্ট্রাডিক্ট করে, সেটা হচ্ছে অর্ণব যেটা বললো সেটার সাথে, যে মানুষ যদি চায় তাহলে কি বদল হয়। তো আমি ইতিহাসে যাই, ইতিহাস থেকে আমরা কি শিখি? ইতিহাস থেকে একটা জিনিসই শিখি, যারা যারা ক্ষমতাবান তারা ইতিহাস থেকে কেউ কোনোদিনও কিচ্ছু শেখেনি। ধর আমি বলছি যে আজকে যার যা ক্ষমতা, আমি যদি ভারতবর্ষের কথাই বলি, ইমার্জেন্সির সময়, সেই সময়কার যে সরকার, তার হাতে যে পরিমাণ ক্ষমতা ছিল, মানুষকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে মানে জেলে আটকে রাখা হতো। অপোজিশনের কথা, অপোজিশনকে সমস্ত জেলে, অপোজিশন লিডাররা, হ্যাঁ, তারপর ধর লিখতে পারছে না। আজকের দিনে তো আমরা বলি যে এই মিডিয়া সেই মিডিয়া, কিন্তু সেই সময় ইন্ডিয়ান এক্সপ্রেস সাদা একদিন বের করেছিল, একদিন না এক সপ্তাহ, সাদা কাগজ বের করেছিল, আমি তো কিছু লিখতে দিচ্ছ না তোমরা। এতটা সেন্সরশিপ, যে একটা শব্দ লেখা যাবে না যদি সরকার না চায়। কিন্তু তার অব্যবহিত পরে যখন ইলেকশন হলো, তখন কিন্তু ইন্দিরা গান্ধী হেরে গেলেন, এবং বাজেভাবে হেরে গেলেন। কি মনে হয় যে, এবং তখন কিন্তু এই মানে এই মেশিনে ভোটিং নয়, কিন্তু সোশ্যাল মিডিয়া নেই, কিন্তু তখন কিন্তু এই পরিমাণ ইলেকট্রনিক মিডিয়াও নেই যে সমস্ত জায়গায় ছবি তুলে নিচ্ছে, কোথায় বুথ রিগিং হচ্ছে, কোথায় কি রকম গুন্ডা হচ্ছে, কিছু নেই। তো এত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা যখন মানুষ চাইলেন, তখন কিন্তু তারাও ক্ষমতা ধরে রাখতে পারলেন না। হ্যাঁ, ধর আমরাও তো দেখেছি 2014 বা তার আগে যে বামফ্রন্ট সরকার, তাদের যে একটা স্ট্রাকচার, তাদের যে অর্গানাইজড স্ট্রাকচার, প্রচন্ডভাবে সরকারে, প্রশাসনে, পুলিশে, সমস্ত জায়গায়, এবং অবশ্যই তাদের নিজস্ব ক্যাডার নিয়ে যে একটা অর্গানাইজড স্ট্রাকচার, তার যে একটা ক্ষমতা, হ্যাঁ, এবং সফিস্টিকেশন, সেটা সত্ত্বেও কিন্তু আটকাতে তো পারা যায়নি। মানুষ চেয়েছে যখন, তখন কিন্তু বদল হয়ে যায়। ঠিক, ঠিকই। এটা আমার সবার একটা জিনিস দেখছি যেটা খুবই খারাপ লাগছে, এবং যেটা খুবই মানে কাম্য না আর কি, বাংলার মানুষ প্রচন্ড সাম্প্রদায়িক হয়ে গেছে। এবার এটা ঠিক ভুল ইত্যাদির বিচারে যাচ্ছি না, কিন্তু মানে এই যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে যে কথাটা ফট করে বলে দিল সেদিন ধর্ণা মঞ্চ থেকে, এবার এক্স্যাক্টলি এই কথাটা কিন্তু মানুষ ভাবছে। এবং মানে মমতা ব্যানার্জি তো খুবই ভালো পলিটিশিয়ান এবং খুবই ভালো বক্তা আর কি, যে মানুষ যেটা ভাবছে উনি সেটাই পোর্ট্রে করছেন মোটামুটি। মানুষও মানে ভীষণ রকমের সাম্প্রদায়িক হয়ে গেছে, দুই পক্ষই। হিন্দু বাংলার মানুষের কথা বলছিস তুই? বাংলার মানুষ মানে আমার ভাবনা চিন্তার বাইরে। মানুষ সম্পর্কে তোর ধারণা কি? মানে আমি ভারতটাকে ছেড়ে দিয়ে বাংলাটার কথাই মানে যদি ভাবতাম যে মানে আমরা যেটা ভাবতাম আর কি, বাংলায় আর যাই হোক আর রায়োটের দিকে যাবে না, আর এই বিদ্বেষটা আসবে না। এবার দুই দিকে মানে মুর্শিদাবাদের যেই ঘটনাগুলো শুনছি, মালদার যে ঘটনাগুলো শুনছি, তারপরে রাগ হচ্ছে। এবার সেই রাগটা আগে ছিল যে আরে বাবা ওখানকার লোকজন খারাপ, কিন্তু এখন ব্যাপারটা খুবই আর কি যে মুসলিম খারাপ, হিন্দু খারাপ, এই দিকটা চলে গেছে। দেখ, ব্যাপারটা তো খুবই
মানে কি বলবো, অনেক দিনের ব্যাপার, তো আজকে তো তৈরি হয়নি এটা। তো অ্যাকচুয়ালি আমি আরেকদিন বোধহয় আমি আর প্রেমাশিসেরই কোনো বই থেকে বোধহয় আমরা এই নিয়ে আলোচনা করছিলাম যে দেখ, পয়েন্টটা হলো বীজ বীজ তো আছে যে পার্টিশন আমাদের, মানে শুরুর ক্ষণ যদি ধরি আমি আমার দেশের, তাহলে সেই শুরুর ক্ষণটাই ডিভিশন দিয়ে হয়েছে। সেখানেই ইন্ডিয়া পাকিস্তানের ধর্মীয় বিভাজন হচ্ছে, এমনি বিভাজন না, ধর্মীয় বিভাজন হচ্ছে। এবং সেই বিভাজনটা তো, সেই বিভাজনের রেখাটা মুছে তো যায়নি। এবার সেটা যদি যে কেউ যখন, যে কোনো পলিটিশিয়ান যখন চাইবেন সেই সুতোটা, সেই দাগটা, এই যে তোমরা ভুলে যেও না, ওই দাগটা কিন্তু এখনো তোমাদের বুকের উপর আছে, হ্যাঁ, এটা ভুলে যেও না। সঙ্গে সঙ্গে তো ব্যাপারটা ইনিশিয়েট করে যাবে। সিনেমা 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 সাহিত্য, নিউজ, মিডিয়া, অনেক কিছু অনেক কিছু কনফ্লিক্ট চললে পলিটিশিয়ানদের সুবিধা, এটা তো জানি আমরা সবাই। একদম কনফ্লিক্ট চললে পলিটিশিয়ানদের সুবিধা। এইটা তো সবারই খুব মানে অবভিয়াসলি সবাই জানে যে ধর্মকেন্দ্রিক দেশ বিশাল কিছু করে উঠতে পারে না জীবনে। মানে পাকিস্তানেরই এই অবস্থা, বাংলাদেশের এই অবস্থা, যেখানে একটা ধর্ম ড্রিভেন একটা দেশ। এবার সে তো মানে আমরা যখন এই মোটামুটি সবই। খবরগুলো পাচ্ছি, তখন কেন আমরা এতটা ধর্মের দিকে যাব? না না, এখানে আরেকটা জিনিসও বুঝতে হবে, সেটা হলো দেখ, ক্ষমতা আর আজকের দিনের ক্ষমতা, এই দুটোর মধ্যে মানে তখনকার দিনে, মানে 46-50 বা তার পরের দিকে থেকে আজকের দিনের ক্ষমতার মধ্যে একটা কিন্তু বড় তফাৎ আছে। সে তফাৎটা কি? সে তফাৎটা হলো যে আজকের দিনে সিস্টেমের কাছে একটা হাতিয়ার আছে, যেটাকে বলে সোশ্যাল মিডিয়া। আর সোশ্যাল মিডিয়াতে কি হয়, সোশ্যাল মিডিয়া মানুষকে কি করেছে, সোশ্যাল মিডিয়া মানুষকে পোলারাইজড করেছে। কিভাবে পোলারাইজড করেছে? কারণ তার মন্তব্য রাখতে হবে, তার মন্তব্য রাখার জন্য তার একটা দিক নির্বাচন করতে হবে। দিক নির্বাচন করলে সেটা অনেকটা সেফ। দিক নির্বাচন করে ফেললে কি হয়, আমার অত ভাবতে হয় না যে আমি একটা নিরপেক্ষ মতামত দেব, এটার জন্য আমার ভাবতে হবে, আমার দুটো দিকই ভাবতে হবে। দুটো দিক ভেবে কে ভালো, কার কি কি ভালো, কার কি কি খারাপ ভাবতে হবে, এদিকের এই পক্ষেরও কার কি কি ভালো, কি কি খারাপ ভাবতে হবে, তারপরে আমার একটা নিরপেক্ষ মন্তব্য তৈরি করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে এইটা নেই। ও আচ্ছা, ওরা বলছে মুসলিম খারাপ, তাহলে মুসলিম খারাপই হবে, এই লিখে দিলাম মুসলিম খারাপ। এবার এটা কিন্তু শুধুমাত্র হিন্দু মুসলিমে হয়নি, এটা কিন্তু এই পোলারাইজেশনটা কিন্তু সমস্ত দিকে হয়েছে, একটা সমস্ত দিকে। এবার সেইটাকে হাতিয়ার করে আরো বেশি সুবিধা পলিটিক্যাল পার্টিসদের হয়েছে, ছোট ছোট পলিটিক্যাল গ্রুপসদের হয়েছে। আইডেন্টিটি পলিটিক্স নিয়ে আমরা কথা বলেছি, প্রেমাশিসের আমাদের একটা দীর্ঘ আলোচনা আছে আইডেন্টিটি পলিটিক্স নিয়ে। তার মধ্যেও এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট। ঠিক। মানে আমার ফাইনালি খুব ভালো লাগলো এই নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী, এরা দুজন মানে খোলাখুলি মিডিয়াতে বললো এটা যে মানে মুর্শিদাবাদে যা করছে বা মালদাতে যা ঘটেছে, মুসলিমরা যেটা করেছে সেটা ভুল। মানে এইটা যেমন মুসলিম যারা যারা প্রতিনিধি আছে তাদেরকেও যেমন স্বীকার করতে হবে, হিন্দুদের তরফেও তেমন, মানে হিন্দুদের তরফে কেউ একজনকে লাগবে যারা এসে বলবে যে না যেটা হচ্ছে ভুল হচ্ছে। এই রাজনীতিটার কোনোই মানে হয় না, এবং এই রাজনীতি থেকে এখন আমাদের বেরোনো উচিত। আমি 2026 সাল চলছে। আমি তোকে একটু আটকাই হিমু, এখানে যেটা তুই বললি যে তোর অদ্ভুত লাগছে কেন, মানে অদ্ভুত বা আলাদা করে তাকে প্রশংসা করার কেন মনে হচ্ছে যে নওশাদ সিদ্দিকীকে আলাদা করে? কারণ একটা মানে অনেকদিন পর না একটা উচিত কথা একজন প্রতিনিধি সামনে এসে বলছে, ওই তোষণের ব্যাপারটা নেই, এই কথাটাই বলতে হতো। উচিত কথা তো তুই বলছিস, তোর কি একটা ধর্মিক পরিচয় নেই? আছে তো, তাহলে তো কিন্তু আমার সাধুবাদের যোগ্য। একইভাবে আলাদা করে নওশাদ সিদ্দিকী কেন সাধুবাদের যোগ্য হবে? এটাই তো এক্সপেক্টেড। আমরা তো এটাই বলছি না যে এটা তো নরমাল, এটা তো নরমাল। এবং এই যে আমরা মানে একটা মানুষ টুপি পরে দাড়ি রেখেছেন, তার মানে আমার এক্সপেকটেশন হচ্ছে ও সাম্প্রদায়িক কথা বলবে। এই যে এক্সপেকটেশনটা, এটাই তো ভুল। একদমই তাই না? ধর, যেহেতু তুই আলাদা করে টিকা পরিসনি, তাই তোকে দেখে, বা অন্য অনেক নেতা, ইনফ্যাক্ট
আমি যদি মানে সেভাবে বলতে চাই, মমতা ব্যানার্জি, হ্যাঁ, উনি তো হিন্দু, কিন্তু উনি তো বলছেন এগেনস্টে, এই সাম্প্রদায়িকতার এগেনস্টে, এবং শুধু উনি নন, রাজনৈতিক পরিচয় ছাড়া প্রচুর মানুষ বলছেন। তোর ধার্মিক মানুষও বলছেন, ধার্মিক মানে আমি বলছি যে একেবারে টিকা পড়া মানুষও বলছেন যে এটা এটা ভারতবর্ষের সংস্কৃতি নয়। এটাই তো নর্মাল। আমি কেন ভাবছি যে নওশাদ সিদ্দিকী যেহেতু দাড়ি রাখেন এবং টুপি পরেন, কাজেই উনি সাম্প্রদায়িক কথাই বলবেন, উনি সাম্প্রদায়িকটা না বললে পরে সেটাকে আমি আলাদা করে সাধুবাদ দেব, এই আমার মনে হয় এখানেই ভুলটা আমাদের। এখানেই আমরা কিন্তু আর অলরেডি, এখানে ভুলটা মানে কি, এখানে ভুলটা হিমুরও না, এখানে না, হিমু না, ভুলটা ওভারঅল। এক্স্যাক্টলি, আমি হিনুকে আলাদা করে বলছি না, আমি হ্যাঁ বলছি মানে এই, এখানে কারোই ভুল না, এটাই অবস্থান। হুম হুম। এবং আর যেটা বাঙালিদের কথা, আমার মনে হয় এই যে আমার তো মনে হয়, আমি ভুলও হতে পারি, যে এই যে ব্যাপারটা না, যে না আসলে বাঙালিরা এরকম ছিল না, আমার মনে হয় এটাও একটা আমাদের একটা আকাশ কুসুম কল্পনা। কারণ ভেতরে যদি এটা না থাকতো, তাহলে পরে তাহলে এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া দিয়ে বা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কথা শুনে এই পোলারাইজেশনটা সম্ভব হতো না। ভেতরে তো ছিল, এবার প্রিটেন্স ছিল, হ্যাঁ, তো প্রিটেন্সটা হ্যাঁ, মানে থাকে। এতদিন কি আর মানে একটা ডেটা নির্ভর দেখে যখন সবার কাছে সমস্ত ডেটা আছে, প্রথম কথা হচ্ছে ওদের সংখ্যা বেড়ে যাচ্ছে, একটা ভুল তথ্য যেটা কোনোদিন পৃথিবী মানে ভারতবর্ষের ইতিহাসে সম্ভব হবে না। এবং বেড়ে গেলেও বা কি যায় আসে, যে এই একটা সহাবস্থানে আমরা আর আসবার জায়গায় নেই বলেই আমার ধারণা। মানে এই খেলাটা বেরিয়ে গেছে হাত থেকে, বাঙালির হাত থেকে অন্তত বেরিয়ে গেছে। সহাবস্থানে কি ছিল? ছিলাম তো বটেই, কবে ছোট ছিল বলতো, মানে ছোট এইরকম শহর, ভাবে আলাদা আমি তো আলাদা আমি আলাদা তো দেখেছি, ভাবনা ছিল না আমাদের মাথায় কোনোদিনই। মনে হতো আমাদের যে আমাদের মাথায় ভাবনা ছিল না, হয়তো তোর আমার মাথায় ভাবনা ছিল না, কিন্তু আমাদের শহরে কি আলাদা করে একটা মুসলিম জনগোষ্ঠী একটা অঞ্চলে থাকতেন না? মুসলিমদের বাড়িতে কি কাজে মানুষ হিসেবে বা ইত্যাদিতে করা হতো না? সেটাকে একটা মানে সেটাকে একটা অদ্ভুত ভাবে দেখা প্রেমাশিসদা, কারণ মানে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম, আমি সেই জায়গাটাই চুজ করেছিলাম যেখানে বাঙালিরা আছে, তো মাইনরিটিরা এক জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক। না 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 না, সেটা অবভিয়াসলি তাদের চয়েস হলে পরে সেটা নিশ্চয়ই আহ, সেটা তাদের চয়েস, কিন্তু সেটা কি তাদের চয়েস সবসময়, নাকি তারা অন্যখানে সবার সাথে থাকতে পারছেন না? মানে ছিল না মানে এরকমও না, প্রচুর আশেপাশে প্রচুর মুসলিমই ছিল, আমি ওই বলছি জায়গাটায় কনসেন্ট্রেটেড। আমি বলছি হিন্দু মুসলিমটাকে আপাতত একটুখানি সরিয়ে রাখি, আমি বলছি যে আমাদের বাড়িতে যারা কাজ করেন, হ্যাঁ, আহ, শতকরা 80% বাঙালি বাড়িতে যে মহিলারা বা যে ড্রাইভার বা যেই কাজ করতে আসেন, তার সাথে একই টেবিলে বসে একই সাথে খাবার খাওয়া, হ্যাঁ, একই প্লেটে, এটা কি অ্যাকসেপ্টেড? এটা না, যদি হয়নি তো। অ্যাকসেপ্টেড না হয়, তাহলে তো অস্পৃশ্যতা বাঙালির মধ্যে লজ্জাগত। কালকে যদি ওই গোষ্ঠীটা, ওই জনগোষ্ঠীটার একটা রাজনৈতিক পরিচয় তৈরি হয় এবং তারা মানে শক্তিশালী হয়ে ওঠে, তখন তো কনফ্লিক্টটা বাঁধবে। তখন তো মনে হবে মানে আরে, আমাদের মধ্যে তো এটা ছিল না কখনো, হঠাৎ করে আমাদের সাথে দলিতদের এত বা এই যে মানে দলিত বা হরিজন যাই বলিস না কেন, হ্যাঁ, তাদের সাথে এই এই কনফ্লিক্টটা দেখা যাচ্ছে কেন? আমাদের মধ্যে তো কখনো ছিল না, কিন্তু এটা তো ছিলই, এখনো আছে। 80% বাড়িতে তো সেটাই হয়। ঠিক। তার থেকে আমরা শুরু করি না যে ধর হিন্দু বাড়িতে, কতগুলো হিন্দু বাড়িতে একজন মুসলিম মানুষ কাজ করতে, আমি বলছি সমাজের নিচু তলা থেকেই শুরু করি ব্যাপারটাকে আইডেন্টিফাই করা। একসাথে অফিসে কাজ করা তো দ্যাট ইজ মেরিটোক্রেসি, ওখানে তো অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু ধর এই এই যে যেখানে যে একসাথে খাওয়া দাওয়া করা, হ্যাঁ, এটা কি খুব কমন ছিল? গত 50 বছরেও কি এটা খুব কমন যে একই জায়গায় একই সাথে আমরা খাওয়া দাওয়া করছি, একই উৎসব পালন করছি? হ্যাঁ, আমি একটা কথা বলি, আমি একটা জিনিস জাস্ট অ্যাড করি, সেটা হলো একটা পয়েন্ট এটা ছিল না, কিন্তু একটা পয়েন্টে যখন আমরা বড় হচ্ছিলাম, আমার মনে হয় তখন দ্য আইডিয়াস ওয়ার চেঞ্জিং। আমরা এখন এসে আবার আমরা সেই আইডিয়াতেই ফিরছি, বাট তুই যেটা বলছিস সেটাও ইজ রাইট, যে আমাদের এই ডিফারেন্সিয়েশন বা আমাদের এই জাতপাত মানা, অ্যাকচুয়ালি এটা তো ব্রাহ্মণ কাস্ট থেকেই শুরু হয়, ঠিক আছে? সেটা তো আমি ছোটবেলায় দেখেছি, কিন্তু পয়েন্টটা হলো মানে ব্রাহ্মণ বলে একটু তুমি কিন্তু একটু আলাদা, এটা কিন্তু বাড়ির একদম যে ওই একটুখানি ওই যারা সেইটা বিশ্বাস করে তারা কিন্তু বলে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবং সেক্ষেত্রে
সেক্ষেত্রে এটা যেমন একটা জিনিস, এবং এটা যখন আস্তে আস্তে বড় হচ্ছি তখন যেরকম বুঝতে পারলাম এটার কোনো মানে নেই, সেরকমই কিন্তু আমার মনে হয় ওই যে পার্টিকুলার টাইমটা, যেই সময়টা আমি বলছি তোকে 85 থেকে 95 90 ধরে নে 2000 অব্দি, হ্যাঁ ধরে নিলাম, ওই সময়টা কিন্তু তুলনামূলকভাবে লিবারাল ছিল। মানে যদি লিবারাল শব্দটাকে আমি অন্যভাবে ইউজ না করে তুলনামূলকভাবে সহাবস্থানের জন্য বেটার ছিল। জায়গা ঠিক ঠিক, সেইটা ঠিক। কিন্তু এবার তার আগে ছিল ওটা, এবার তারপরে যে সেটা আবার হবে না এরকম তো কোনো কথা নেই। হয়তো ঠিকই বলছিস, হয়তো ঠিকই বলছিস। আমার শুধু নিজের মধ্যে সন্দেহ হয় যে এটা কি আমি বা আমরা কি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সোসাইটি আদৌ, নাকি আমরা যেহেতু প্রিভিলেজ পেয়ে বড় হয়েছি, হ্যাঁ, শিক্ষার প্রিভিলেজ বল বা একটুখানি অর্থনৈতিক প্রিভিলেজ তো আছে আমাদের, আমরা তো সেই জায়গাতে ছিলাম না যেখানে দুবেলা ভাত খাওয়ার জন্য কষ্ট করতে হচ্ছে। না না, একেবারেই নয়। তো আমরা সেই প্রিভিলেজ সোসাইটিটার কথা বলে ফেলছি না তো, যারা একটু লিবারাল ছিল বা আছে এখনো, বা এই আলোচনা করতে পারছি, যাদের সন্দেহটা আমার আছে। শিক্ষা সংস্কৃতি একটু বেশি, একদম ঠিকই বলছিস, এটাও ঠিকই বলছিস। তো সেটা, সেই সমাজটা কিন্তু এখনো লিবারাল, সেই সমাজের মধ্যে কিন্তু খুব বিরাট, হ্যাঁ, ডিফারেন্স আসছে ধীরে ধীরে, সেই সমাজের মধ্যেও পোলারাইজেশন দেখা দিচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ, ঢুকছে বেশ বড় করে ঢুকছে। না ঢুকছে। আমরা তো মানে আমরা এই প্রিভিলেজ সোসাইটিটা তো 10%, 12%, বাকি 85%-এর কথা তো মানে আমি তো জানি না, তাই না? ওই ইয়ে সিনেমাটাতে একটা অদ্ভুত জায়গা ছিল, লিঙ্কনের উপরে, যেটা লিঙ্কনই বলে সিনেমাটার নাম, অ্যাব্রাহাম লিঙ্কনের উপরে, মূলত যেটা হচ্ছে ওই কালো মানুষদের ভোটাধিকার নয়, কালো মানুষদের আর প্রপার্টি হিসেবে ডিল করা যাবে না, এই যে অ্যামেন্ডমেন্টটা পাস করানো নিয়ে মূলত লিঙ্কন সিনেমাটাতে যে ঘটনাটা ওখানে, তো ওই কালো, যে ওরকমই একজন কালো মানুষই একজন কাজ করেন লিঙ্কনের বাড়িতে, তো তিনি জিজ্ঞেস করছেন যে তুমি কিভাবে দেখো আমাদেরকে, আমাদের সাথে তোমাদের সম্পর্ক কিরকম হবে? তো লিঙ্কন সেখানে অদ্ভুত কথা বলেন, একটা ওই সিনেমাতে আছে যে আমি তোমাদের চিনি না, আমি ছোটবেলা থেকে তোমাদেরকে শুধু বাড়িতে কাজ করে এই অবস্থাতেই দেখে এসেছি, তোমাদের জীবনযাত্রা, তোমাদের কালচার, তোমাদের সংস্কৃতি, তোমাদের বিশ্বাস, তোমাদের ভালো লাগা খারাপ লাগা আমি জানি না। আমার মনে হয় অনেক ক্ষেত্রে আমরা জানি না যে ওই সমাজটা কিভাবে বাঁচে, হ্যাঁ, এই যে আজকের যেই এই ওরা খারাপ, এবং সে দুদিকেই আছে, হ্যাঁ, হিন্দুদের ক্ষেত্রে মুসলিম, মুসলিমদের ক্ষেত্রে হিন্দু, দুদিকেই আছে, হ্যাঁ, আমার বিশ্বাস। এবং এই যে দলিতদের সাথে একটু, সেটাকে যাকে কোটা উচ্চ বর্ণ বলা হয়, তাদের যে ডিফারেন্সটা আমি তো জানি না। গ্রামের মানুষ কি করে বাঁচে, তাদের কি বিচার বুদ্ধি, সেটা আমি বই পড়ে শুনেছি, বিভূতিভূষণ পড়ে গ্রামের আইডিয়া হয়েছে আমাদের, তাই না? গ্রামে থেকেছি কি কখনো? আমার গ্রামে থেকে মানে ঘুরতে যাওয়া নয়, 1 বছর একটা গ্রামে থেকে গেলাম, হ্যাঁ, সেখানকার জীবনযাত্রাই পালন করলাম, ওদের মতন অর্থনৈতিক অবস্থায় থেকে জীবনযাত্রা পালন করলাম, তাহলে তো ওখানকার রাজনীতি বুঝবো, তাহলে তো ওদের জীবনযাত্রা বুঝবো। সেটা কি আমরা কজন করেছি? না করিনি। আজকে বোলপুরে গিয়ে একটুখানি সাঁওতাল গ্রাম ঘুরে এলুম, হ্যাঁ, তাই করে কি গ্রাম বোঝা যায় না? তো সেই জিনিসটা আমার মনে হয়, জন্য আমি জানি না, এই জন্য আমি কমেন্ট করা উচিত নয়, কিন্তু আমি বলছি আমাদের, হ্যাঁ, এই প্রিভিলেজ সমাজের মধ্যেই পোলারাইজেশনটা ঢুকে গেছে, which is মানে ডিফিকাল্ট টু ডাইজেস্ট বেসিক্যালি। শিক্ষিত মানুষ এইটার পেছনে একটা কারণ আছে, সেটা হলো মানে এটা না খুব আসলে যত বেশি নিচের দিকে পোলারাইজেশন বাড়বে, তো পিরামিডে না ওটা আস্তে আস্তে একটা এফেক্ট দিতে থাকে, নিচে কিন্তু ওটা অনেকটা বেশি। আর আমাদের যেটা এফেক্টটা দিচ্ছে আজকে, উচ্চবিত্তর কিচ্ছু যায় আসে না, কিন্তু উচ্চবিত্তর কাছেও একদিন এটা পৌঁছে যাবে যদি এইভাবে চলতে থাকে, এইভাবে এরকমই হয় আর পৌঁছাতে এরকম ভাবেই অবস্থা যাবে আর কি। যাকে বাবা, খুব সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হলো, দেখা যাক কি দাঁড়ায়। হ্যাঁ, মানে ভোটের আগে অবভিয়াসলি আমাদের আরেকটা আড্ডা তো হবে, এবং ভোটের পরে তো চলতেই থাকবে।
যাক, অনেকদিন পর আমাদের আবার দেখা হলো এবং এইটা একটা এক্সপেরিমেন্টের মতনই হলো। এটা ইন্টারেস্টিং যে সবার সাথে আবার হ্যাঁ। দেখা। হ্যাঁ, অনলাইনে এই ব্যাপারটা আপনারাও দেখুন এবং আপনারাও কমেন্টে জানান কেমন লাগলো ব্যাপারটা। যদি আপনাদের ভালো লাগে জানাবেন, না ভালো লাগলেও জানাবেন। আমরাও দেখি যদি ব্যাপারটা ওয়ার্ক করে যায় ঠিকঠাক ভাবে এডিটে। কারণ কিছু জায়গা মনে হচ্ছে সাউন্ডটা একটু এদিক ওদিক হবে, কিছু জায়গায় হ্যাঁ, এই মানে আরেকটা জিনিস বাফারিং আমি একটা জিনিস বলি, সেটা হলো কমেন্টে অবশ্যই জানান যে কি কি জিনিস আপনাদের মনে হচ্ছে ইমপ্রুভ করতে হবে, তাহলে সেগুলোও আমরা ব্যবস্থা করব। তাহলে Correct. সেগুলো একটু জানান। করে নিয়ে তাহলে পরের এপিসোডে আরেকবার দেখা হোক এবং আজকের এপিসোড নিয়ে আমরা যা 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 আড্ডা মারলাম আপনাদেরও নিশ্চয়ই কিছু মতামত থাকবে এই বিষয়গুলোতে। সহমত দ্বিমত যাই থাকুক কমেন্ট করে জানাবেন। আর নেক্সট এপিসোডে নরকঙ্কাল মেট্রোতে উঠবেন না। হ্যান্ড গ্রেনেড তরোয়াল মেট্রোতে উঠবেন না। তরোয়াল, হ্যান্ড গ্রেনেড, কাঁচা মাংস এসব নিয়ে উঠবেন না। যদি মাছ নিয়ে যাওয়ার হয় ভেজে নিয়ে যাবেন, উল্টেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হলুদ নুন মাখিয়ে যে একটা ব্যবস্থা ছিল সেটাকেও কি কাঁচামাচি ধরা হবে এক্ষেত্রে? কিটাকে? মাছ কেটে আমি হলুদ নুন মাখিয়ে নিলাম, না, কাঁচা 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 সেটা কাঁচা। কাঁচাই তো। বা ম্যারিনেটেড চিকেনকে কি বলবি তুই? বা কাঁচা, মানে Marinate- অর্ধেক কাঁচা, ওটা তো অর্ধেক কাঁচা অ্যাকচুয়ালি। ম্যারিনেটেড চিকেন তো কিছুটা ম্যারিনেট কিচেন তেজস্ক্রিয় পদার্থের মধ্যে চলে যাবে। সেটা। আচ্ছা, এই যে এত তেজস্ক্রিয় মানুষ আছে আমাদের চারপাশে, তাদেরকে নিয়ে ওঠা যাবে না? আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থ নিয়ে যে ওঠা যাবে না এর একটা কথা হলো, হ্যাঁ, কে টেস্ট করছে এটা? নিশ্চয়ই। না হলে বলে দিয়েছে যে উঠবেন না, আপনার কাছে থাকলে রাখুন, আপনি উঠবেন না। এই যে তেজস্ক্রিয় নিয়ে গোটা পৃথিবীর লড়াই মারামারি করছে, কিন্তু কলকাতা মেট্রো বলে দিচ্ছে আমরা অ্যালাউই করবো না। তো ভাব, বাকিদের সমস্যা নাই। তেজস্ক্রিয় পদার্থ পকেটে নিয়ে বা ব্যাগে নিয়ে কেউ যাচ্ছে। প্লুটোনিয়ামের বল আমার চাই না। প্লুটোনিয়ামের বল নিয়ে লোফালোফি খেলতে খেলতে একজন চলছে। মা বলেছে 1 কিলো ইউরেনিয়াম নিয়ে আয়। হ্যাঁ, এটা কি মানে ওখানে গাইগার মিটার নিয়ে কে বসে আছে একজন, যে এই আপনার কিন্তু আপনার হাতের বলটা কিন্তু মনে হচ্ছে লোহার, আসলে কিন্তু ওটা ইউরেনিয়াম। তেজস্ক্রিয় এটা মাপছে কে? আমার সাউন্ড সমস্যা। ওনাকেও নিশ্চয়ই মাপছে রে। ওটা শোন, না, সবাই দাম, সবাইকে মাপছে। এই এখন ইলেকশনের পরিবেশ, সবাই সবাইকে মাপছে। সবাইকে আমরাও লোকজনকে মাপছি, লোকজন আমাদেরকে মাপছে, সবাই সবাইকে মাপছে। তো দেখা যাক দেখি কোন এই দিকে মাপামাপি যায়। কোন জায়গায় গিয়ে শেষ। কাঁচা মাছ নিয়েও প্রশ্ন উঠবে সেক্ষেত্রে। কাঁচা সুশিকে আমরা কি ধরবো? এইটা সুশি এটা যে important. খায় দেবাশিস দাস সে মেট্রোতে উঠবে না। না না, সুশি বড় লোকই খাওয়া, আজকাল সুশি খাচ্ছে তো লোকজন সবাই। তাই নাকি? আর এমনি খুব বাজে বাজে খেতে। আমি তো ধ্যাৎ, খেয়েছি একবার। ফালতু কথা। সুশি ইজ ভেরি তুমি নাইস। ফিলিপিন্সে থাকো, তোমাকে এখন এগুলো খেয়েই জীবন কাটাতে হবে। ওটা ওদের মেন কোর্সের মধ্যে পড়ে। সুশি কবে থেকে ফিলিপিন্সের মেইন ফুড হলো? ভারত থেকে বেরোলেই সুশি মেন কোর্স। মানে তুই তো মোটামুটি নেপালিদের চাইনিজ বলার মতো অবস্থা করলি রে ভাই। হ্যাঁ, কি রে? নেপালিরা তো সকাল চাউমিন খায়। হ্যাঁ, ভেতরে কি? ছিল হ্যাঁ, সেই তেজস্ক্রিয়, বাঙালি নাকি উদার। আমাকেও ব্যান্ড করে দেবে মেট্রোতে। হ্যাঁ, তুই তেজস্ক্রিয় হয়ে যাচ্ছিস, সাবধান সাবধান। আমি তো এখন নিজে ভাবছি আমার নিজের মধ্যে যতটা তেজ আছে সেটাকে একটু কন্ট্রোল করে রাখতে হবে, তাহলে মেট্রোতে উঠতে দেবে না। চলো, এই কথা নিয়ে আপনারাও দেখুন কে কি নিয়ে উঠতে পারেন, যদি এসব জিনিসপত্র নিয়ে উঠতে পারেন। ব্যবসা কমে যায় কিনা আমার তো চিন্তা এটাই। এতজন তলোয়ার নিয়ে উঠতো, হ্যাঁ, গ্রেনেড নিয়ে উঠতো, তারা তো আর উঠতে পারছে না। মেট্রোর ব্যবসা না কমে যায়, চিন্তা ওখানে। দেখা যাক। ঠিক আছে, চলো তাহলে দেখি কেমন দাঁড়ায় ব্যাপারটা। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। এবং যেগুলো আমরা বললাম একটু কি কি ইমপ্রুভ করতে হবে এবং কি কি প্রবলেমেটিক মনে হচ্ছে বা কি ভালো মনে হচ্ছে কমেন্টে জানিয়ে দেবেন। আর spread knowledge, spread positivity, because রাইট and positivity is everything বলতে হবে এটা। অনুপ, চলো তাহলে টাটা। চলো বাই।